উপন্যাস ডায়েরি চ্যানেলের পক্ষ থেকে আপনারা শুনছেন ভাব তরঙ্গ। লিখেছেন বেলাসে, কণ্ঠে আমি তাসনুবা। পর্ব 6। কাল মাঠে নামবে? না। রিজন কি? অনুতাপ বন্ধুর মোহনের দিকে তাকালো, দীর্ঘশ্বাস ফেলে বলল। রিজন দেখালো না, বলল আপাতত রেস্ট নাও। আশ্চর্য। অরুণাব কাঁধ উঁচিয়ে বন্ধুর পাশে বসলো। মোহন তার কাঁধে হাত রাখলো, সান্ত্বনা সুরে বলল, মন খারাপ করিস না ভাই। মন খারাপ না। অরুণাব অস্বীকার করলো। মোহন পিঠ চাপড়ে বলল, আয়নায় নিজেকে গিয়ে দেখ, বেচার কোনো অংশ কম লাগছে না। অরুণাব ক্ষুণ্ণ হাসল, পিঠ এলিয়ে বিছানায় শুয়ে পড়ল। তখনই ইন্টারকম থেকে কল এসে মোহন রিসিভ করে কথা বলল। হেই বাডি, আমার ক্রাশ আসবে বলিসনি তো? মোহন হঠাৎ আনন্দের সাথে বলল। অরুণাব পুরো কুচকে বলল, তোর ক্রাশ বলতে পাতাবাহার ছাড়া আর কে? হোয়াট? অরুণাব তড়িৎ গতিতে উঠে বসল, বিস্ফোরিত দৃষ্টি মুখ করল বন্ধুর পানে। মোহনের কি হলো? সে শর্টসের উপরে জিন্সটা পরে নেয়, হুডি জড়াতে জড়াতে বলল, মাই ওয়ান অ্যান্ড অনলি ক্রাশ পাতাবাহারে এসেছে ব্যাটি। আজ তো পটিয়েই ছাড়বো। কাবাবে হাঁটি খাতেও তোর বুড়ো বাপটাও আসেনি। আমার তো ঈদ ঈদ লাগছে। লা 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 লা। পারফিউম মেখে আর গুনগুনিয়ে চলেছে মোহন। অরুণা প্রথমবার রাখল না, আম্মু এসেছে। দিকবেদিক ফুলে হোটেল রুম থেকে ছুটে যায়। মোহন দরজায় দাঁড়িয়ে চেঁচিয়ে বন্ধুকে পিছু ডাকে। অরুণা পিছু ফিরে হেসে বলল, বাটি নিচে তো দেখ, শর্টস পরে দৌড় দিচ্ছিস, লজ্জা থাকা উচিত। অরুণা ফিরে এসে কোনো রকমের ট্রাউজার কোমরে অব্দি তুলে ছুটে যায় আবারও। মোহন মুখে কিছু একটা লাগাতে লাগাতে বলল, আবে ইয়ার, এত ডাক তার আর কি আছে? তুই বুঝবি না। অরুণা বন্ধুকে ফেলে টস্ট পায়ে ছুটে চলল। মোহনও পিছু পিছু আসে। লিফট থেকে নেমে ওয়েটিং জোনের দিকে আগায় দুই বন্ধু। মোহন দূর থেকে উকি ঝুঁকি দেয়। কোথায় পাতাবাহার? তার চাঁদ পরন মুখ দেখার জন্য আমি ছটপট ছটপট করছি। অরুণা বন্ধুর পেটে কোনো দিয়ে মেরে শাসিয়ে বলে, জিন্দা থাকতে চাইলে কিপ ইউর মাউথ শাট। মোহন দাঁত কেলালো, যার দরুন বোঝা গেল তার মুখ শাট হওয়ার প্রশ্নই আসে না। অরুণা বন্ধুর মাথায় চাটা মেরে সামনে হাঁটে। হঠাৎ থেমে গেল সে। মোহন পিছু ফিরে এসে বলল, কি হলো পাটি? আম্মু আসেনি? অরুণাবের গলা অন্যরকম শোনালো। মোহন বাহু চাকিয়ে বলল, ইন্টারকম থেকে ফোন করে বলল যে একটা মহিলা এসেছে, তোর মা বলে পরিচয় দিল, তোর সাথে দেখা করতে চাই। শি ইজ নট আম্মু। ওনাদের ভুল হয়েছে হয়তোবা। মোহন ভ্রু কুচকালো, মুখ চিরে হাহাকার বেরিয়ে আসলো। আহ পাতাবাহার। সে বন্ধুর বাহু টেনে নিয়ে যেতে যেতে বলল, চল গিয়ে দেখে তো আসি কে সে। নো নিড। ব্যাটি পাতাবাহারও তো হতে পারে, এখান থেকে তো ক্লিয়ারলি দেখাও যাচ্ছে না। আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। আর আমার আম্মুকে ওই সম্বোধন করা বন্ধ কর, নয়তো তোর মুখের নকশা বদলে দেব। এটা মজা না, সিরিয়াস হুমকি। অরুণা ফুট করে রেগে উঠল। তারপর হনহনিয়ে উল্টোপথে হাঁটা দিল। পিছু ডাকলেও সাড়া দিল না। মোহন কি মনে করে রিসেপশনে আসে। রিসেপশনে বসা সুন্দরী মেয়েটাকে দেখে মিষ্টি করে হাসলো, বলল, রুম নাম্বার 304-এ ফোন করে বলা হয়েছে অরুণাব সরকারের মা এসেছেন। কোথায় উনি? মেয়েটি ওয়েটিং জোনের দিকে ইশারা করে বলল, ওইখানে বসেছেন। ওই যে বাচ্চা মেয়েটার সাথে বসে আছেন উনি। মোহন তাদের দিকে ফিরল, বলল, আর ইউ শিওর উনি অরুণাব সরকারের কথা বলেছেন? অরুণাবের মাকে চিনি আমি, ইনি সে নন। মেয়েটির কপালে ভাঁজ পড়ল। উনি তো অরুণাব সরকারের কথাই বলেছেন। আমি ভুল শুনিনি। বর্ষা চৌধুরী নাম ওনার। আর ওই বাচ্চাটা অরুণাবের বোন। মোহন কথা না বাড়িয়ে ওয়েটিং জোনের দিকে এগিয়ে চলল। বর্ষা চৌধুরীর সাথে বসা পিচি মেয়েটার সাথে চোখাচোখি হলো। সে হাসলেও পিচি মেয়েটা মুখ পাকালো। দুই হাতে মুখ ঢেকে নিচু হয়ে বসলো অরুণাব। হালকা পাতলা দেহখানে কাঁপছে। কাঁপছে কি? হাতের তালুতে চোখের ডগা ঢোলে হাহা করে শ্বাস মেলছে। চোখ দুটো ভেজা। ওই মহিলাটা চায়টা কি? যখন অরুণাব চাইতো সে আসুক, তার জন্য সহানুভূতি দেখাক, বুকে টেনে আদর করুক, তখন তো সে আসতো না। এখন অরুণাব জীবনের তার আগমন চাইছে না। খুবই অসহ্য লাগছে তাকে, কিন্তু সে আসছে। সে চাইছেটা কি? এত বছর পর হঠাৎ ফেলে যাওয়া সন্তানের প্রতি এত দরদ উঠে উঠছে। উঠুক, সে যাবে না, কোনো প্রশ্নই আসে না। তবে তার কোমল মন কোথাও এক টুকরো স্পৃহা জাগায় তার মুখোমুখি দাঁড়াতে। কেন সে সাভার থেকে মিরপুরে ছুটে এসেছে? তাকে দেখার জন্য কি? ও গড, আই জাস্ট হেট মাইসেলফ। বিড়বিড় করে অরুণাব ফোন খুঁজে বেড়ায়। খুঁজতে কষ্ট হয় না, বেড়েছিল। সে ফুল হাতার জার্সিটা হাতা টেনে গাল মুছে হাহা করে শ্বাস ফেলে নিজেকে ধাতস্থ করে। আমো দিয়ে সেভকৃত নাম্বারে কল লাগাই। রিং হয়, তবে রিসিভ হয় না। একসময় কেটে গেল। অরুণাবের মুহূর্তের মধ্যে আবার কল লাগাই। এবার ফোন বন্ধ বলেছে। অরুণাবের গলা ধরে আসে। মুহূর্তে আনিকার নাম্বারে কল লাগালো। রিসিভ হতে মেইলি রিনরিনের সুর ভেসে আসে। আরে আরে আরে, সূর্য আজ কোন দিকে উঠলো? স্বয়ং আমেরিকার প্রেসিডেন্ট আমাকে কল করলো। আমার তো কপাল খুলে গেল, কি সৌভাগ্য আমার। মিষ্টি সুরে স্পষ্ট বৎসনা। অরুণাব তর্কে না জড়িয়ে বলল, কোথায় তুই? তৈমুরের সাথে কফি খেতে এসেছি।
অরুণাবের নাকের পাটা ফুলিয়ে দাঁত কটপট করে বলল, ওই কৈতরের বাচ্চা, যদি বিন্দুমাত্র লজ্জা শরম থাকে তো তোর নাম অব্দি মুখে নেবে না। আনিকা খিলখিল করে হাসল। অরুণাব তত্ত্বশ্বাস ফেলে বলল, তুই কি বাড়িতে? না, রমনায় এসেছি ফ্রেন্ডসদের সাথে। ফ্রেন্ডস বলতে? ইঙ্গিত বুঝতে অসুবিধা হয়নি আনিকার। দুষ্টু এসে বলল, ঈশান, রকি, আরফিন। ফর গড সেক, তোকে হাতের কাছে পেলে কিমা বানাবো শয়তান। অরুণাবের রাগে রোগে হিংসায় কুটকুট করেছে। তাকে রাগাতে পেরে আনিকা মুচকে আসলো। একদম টিপিক্যাল বয়ফ্রেন্ডের মতো বিহেভ করবি না। দে আর মাই ফ্রেন্ডস। নিকুচি করেছে তোমার ফ্রেন্ডের ল্যাঙ্গুয়েজ। আনিকা খান চুলকে সাবধান করলো। অরুণাব চোখ উল্টিয়ে বিরক্তি প্রকাশ করে বলল, কাল ম্যাচ দেখতে নীলাশা আসবে বলল। আনিকার সমস্ত হাসি গায়েব। সে রাগত সরে বলল, সস্তা টিক্স আমার উপরে অ্যাপ্লাই করবি না। আর সত্যিই আসছে, একটু আগে ফোন করে জানালো। তাকে কোলে নিয়ে বসে থাকিস, যত সব ফালতু। তুই ছাপড়ি, ওই নীলাশা আরেক ছাপড়ি। মেড ফর ইচ আদার। দুজনে পদ্মায় ডুবে মর। তোর সাথে ব্রেকআপ। আরে রাগিস কেন ভাই, মজা। হ্যালো হ্যালো। অরুণাব ফোন নামিয়ে দেখে কেটে দিয়েছে। সে ফোঁস করে শ্বাস ফেলে আবারও কল লাগায়। এবারও কেটে দেয়। পরের বার আর কল ঢুকলো না। সে এখন তার ব্লক লিস্টে জায়গা করে নিয়েছে। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টা সব চেক করে হতাশ হলো অরুণাব। নিজেকে সান্ত্বনা দিল, বাদতে ভাই অরুণাব, মেয়ে মানুষ। সে ডায়াল লিস্টে ঘুরে আপু কলিজা দিয়ে সেভ করা নাম্বারটাই কল লাগালো। আপু, আসসালামু আলাইকুম। অরুণ সরকার তন্দা খেয়ে যায়। মিটিং রুমে বায়ারদের সামনে ক্ষণিকের জন্য বলার ভাষায় হারিয়ে ফেলল। একটু পর স্তম্ভিত সুরে বলল, জি কে বলছেন? আপু সিরিয়াসলি? অরুণাব হতাশ হয়ে বলল, অরুণ সরকার এক্সকিউজ মি বলে মিটিং রুম থেকে বেরিয়ে এলেন। এক হাতে ব্লেজারের বোতামে খুলতে খুলতে কেবিনের দিকে অগ্রসর হয়। কৌতুকপূর্ণ স্বরে বলল, কৃপাপূর্বক ফোনটা তার মালিকের কাছে হস্তান্তর করুন। বয়স হয়েছে আমার, চিন্তায় হার্ট অ্যাটাক করে না ফেলি। অরুণাব বিষাদের মাঝেও হাসলো বাবার কথায়। অরুণ কেবিনে এসে ব্লেজারের গা হতে আলগা করল। সোফায় হাত পা ছড়িয়ে পড়ে বসল। চুপ করে আছেন যে? আমার ফেভারিট 220 ছেলের কাছে দিন। আমি কি ফোন কাটবো? অরুণ হাসলো। ফোন ফোন করে কালাম দিচ্ছ। হঠাৎ করে এমন ভালো মানুষই হজম করা মুশকিল হয়ে যায় তো। কল কেটে যায়। অরুণ সরকারের কপালে টিটু বাজ পেলে আবারও কল লাগাই। রিসিভ হতেই প্রশ্ন করলো, কি সমস্যা? কিছু না। তুমি কি বাড়িতে? থাকলে ফোনটা আমার কাছে দাও। আমার ফোন বন্ধ বলছে। অরুণ সরকার ঘাট চলে বলল, আমি তো অফিসে আছি। আর তোমার আম্মুর ফোন বন্ধ কেন থাকবে? বলতো না, এই চাকরি তো বন্ধ করে রাখা হয়েছে। আম্মু যে তার সাথে কথা বলছে না, সে বলল, বাড়ি ফিরলে একটু আমার সাথে কথা বলে দিও। অরুণের খটকা লাগলো, তবে সে পাল্টা প্রশ্ন করলো না। অরুণাব আবারও বলল, তুমি কি ব্যস্ত আপু? না, তুমি বলো, আমি শুনছি। কালকের ম্যাচে থেকেছো তুমি? এখনও সিদ্ধান্ত হয়নি। অরুণাব অবকটে মিথ্যা বলল। মন খারাপ কেন তোমার? অরুণের কেন যেন মনে হলো ছেলের মন খারাপ। মন খারাপ না, ব্যাস বাড়ির সবার কথা মনে পড়ছে। খুব দূরে না তো? আমি ড্রাইভার পাঠিয়ে দিচ্ছি, ঘুরে যাও। আচ্ছা দেখি, গেলে ফোন করব। ওলাফ অফিসেই আছে, কথা বলবে? না থাক, কথা বলে আরও মন খারাপ করবে। ফোন রাখছি। অরুণাবের মনে হলো আর একটু কথা বললে সে নিজেকে ধরে রাখতে পারবে না। আচ্ছা, আমি কি দেখা করে আসবো? তার প্রয়োজন নেই, আমি ফোন রাখছি। অরুণ কিছু বলতে চাইছিল, কিন্তু অরুণাব শুনল না। সে মুখের উপরে ফোনটা কেটে দিল। চোখে জমা নোনা চোখ উপচে পড়ে সময়টুকু পায় না। সেই প্রশ্নে এসে দগ্ধ করে যায়, যা সে ভুলক্রমেও শুনতে চায় না। পাতাবাহার তোর আসল মা নয়, সৎ মা। বন্ধুর বিষ বাক্য কড়া দৃষ্টি ফেলে অরুণাব বলল, না, উনি আমার মা। কিন্তু ওই মহিলা বর্ষা চৌধুরীর নাম? সে বলল, উনি তোর জন্মদাত্রী। সেপারেশনের পরে আঙ্কেল পাতাবাহারকে বিয়ে করেছে। যদিও আমার বিশ্বাস হচ্ছে না, আবার হচ্ছেও। বাটি ক্লিয়ার করতো। মোহন বন্ধুর পাশে এসে বসল। অরুণাব অন্যদিকে বুক কুড়িয়ে রেখে কাট স্বরে টেনে টেনে বলল, সে মিথ্যা বলেছে। যার তার কথা বিশ্বাস করতে নেই। বাট আমি তোর বন্ধু, তোর আমাকে বিশ্বাস করা উচিত নাকি ওই অচেনা ঠক মহিলাকে? তোকে কিন্তু তাহলে কিন্তু সাইডে রাখ, আমি গোসলে যাচ্ছি। অরুণাব উঠে দাঁড়ালো। মোহন অবাক হয়ে বলল, এই ঠান্ডায় গোসল? হট শাওয়ার নেব। ও আচ্ছা, ক্যান আই জয়েন ইউ বাটি? অরুণাব তেড়ে ফুঁড়ে হাসে। মোহন বিছানায় উঠে পাশে বালিশকে ডাল বানিয়ে হাসে। অরুণাব থু বলে ওয়াশরুমে চলে যায়। মোহন হাসিতে বিছানায় কয়েক দফা কড়াকড়ি খায়। তারপর পাতাবাহারের কথা স্মরণে আসতে মুখটা দুঃখী দুঃখী বানায়। অরুণ সরকার ফোন রাখতেই সুজন কেবিনে ঢুকলো। সে জানতে চাইল প্রহর কোথায়। সুজন দীর্ঘশ্বাস ফেলে বলল, বস, অফিসের এমন কোনো ব্যক্তি নেই যাকে ছোট সরকার নাস্তানাবুদ করেনি। কি অদ্ভুত অদ্ভুত প্রশ্ন তার, তাও লাগাতার। উত্তর করার সাথে সাথেই পরবর্তী প্রশ্ন হাজির। ফারুক আহমেদের মোটা পেটে আঙ্গুল চুপিয়ে বলে, আঙ্কেল, তুমি কি প্রেগনেন্ট? তোমার পেটে কয়টা পাপু আছে? বেচারা ফারুক ভাই লজ্জায় কেঁদেই দিচ্ছিল।
এই কাণ্ডে তার মুখ স্থির থাকে না। ভোর কিন্তু সুইট বয় ছিল, কোলে কোলে থাকতো সবার। অরুণ গলা খাকারি দিয়ে বলল, শি ইজ অলসো সুইট। যাও দেখে আনো তাকে। সুজন তাকে ডাকতে যায়। প্রহর সরকারকে কেবিনে অবধি আনতেই সুজনের 10 মিনিট লেগে যায়। সে আজ বাবার মতো সেজেছে, একই সুটবুট, পার্থক্য শুধু চুলে। অরুণ সরকারের চুলে জেল দিয়ে সেট করা হলেও প্রহরের সিল্কি চুল কপালে আঁচড়ে পড়েছে। আঙ্কেল, তোমার কি হাগু চেপেছে? সুজনের মাথায় যেন বাজ পড়ল। সে বলল, না তো। তাহলে এমন মুখ বানিয়েছ কেন? সুজন মুখে হাত দিয়ে বলল, কেমন মুখ বানিয়েছি? কোমরে বসে থাকি কিন্তু আমার হাগু বের হয় না। তখন আমি যেমন মুখ বানাই ঠিক তেমন মুখটা বানিয়েছ। তুমি না বেশি বেশি সবজি খাবে, বুঝলে? তাহলে হাগু চলতে চলতে বের হবে, কোনো কষ্টই হবে না। প্রহর বড়দের মতো আঙ্গুল নাড়িয়ে উপদেশ দিচ্ছে। তার মাম্মাম বলেছে সবজি খেলে হাগু করতে কষ্ট হয় না। ওদিকে সুজনের মুখটা বোতা হয়ে যায়। তার ইচ্ছে করে কান চেপে ধরে আ করে একটা চেঁচিয়ে দুঃখ প্রকাশ করতে। সে কেবিনের দরজা খুলে প্রহরকে কেবিনে যেতে ইশারা করে। প্রহর প্রবেশ করলে সে সোজা দরজা টেনে বন্ধ করে দেয়। নিচে ঢুকলো না। তার আর এক ফোঁটাও এনার্জি নাই এই বকর বকর শোনার। অরুণ সরকার ছেলেকে দেখেই বাহু মেলে দিল। প্রহর দৌড়ে এসে বাবার বাহুতে নিজেকে সঁপে দেয়। বাবার আদরের প্রকোপে কমে আসতেই ভাবুক স্বরে বাবাকে প্রশ্ন করল, পাপা, মাম্মাম কি বিউটিফুল না? অরুণ সরকার নিম্ন ওষ্ঠধর কামড়ে ছেলের দিকে তাকায়। আবার কি বলবে? সে ছেলের বুককে উপরে তোলে, কপালে ঠোঁট চেপে ধরে বলে, তোমার মাম্মা টু মাচ বিউটিফুল। তাহলে অফিসে মাম্মামের বিউটিফুল ছবি না লাগিয়ে ওই আন্টিদের ছবি কেন লাগিয়েছ? ওটা তো ঠিক না, তাই না? প্রহর গাল ফুলালো। তার চোখে মাম্মামের চেয়ে সুন্দর আর কেউ নেই। সে বাবার চোখে চোখ রেখে বলল, পাপা, তুমি আন্টিদের ছবি সরিয়ে মাম্মামের ছবি লাগিয়ে দাও। অরুণ সরকার শব্দ করে হেসে উঠল, বলল, আমার এখানে দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে, বুঝলে? ওই আন্টিদের ছবির কাছে তোমার মাম্মামের ছবি লাগালে সবাই তোমার মাম্মামকে দেখবে, বদ নজর দেবে। তখন তোমার মাম্মামের মুখে অনেক পিম্পল হবে। ইয়োর মাম্মাম হেটস পিম্পলস। অরুণ ভেবেচিন্তে জবাব দিল। আশা করলো ছেলের জবান বন্ধ হবে, কিন্তু প্রহর তো প্রহরী। সে মুহূর্তের মধ্যেই তার পরবর্তী প্রশ্ন নিয়ে হাজির হলো। তাহলে তো ওই আন্টিদের ছবিও লাগানো ঠিক হয়নি, ওনাদের মুখেও নিশ্চয়ই অনেক পিম্পল হবে। আহ, কি সুন্দর যুক্তি! অরুণ কতক্ষণ ভাষাহীন হয়ে ছেলের মুখের দিকে তাকিয়ে থাকে। প্রহর চোখ পিটপিট করে সে দুই গাল চেপে সারা মুখে ছোট ছোট চুমু এঁকে দিতে লাগলো। ছোট সরকার, এত পাকা পাকা কথা কার কাছ থেকে শেখেন আপনি? কথা কি ফল? না। তাহলে কথা কিভাবে পাকে? অরুণ ছেলের ফোলা ঠোঁটে ঠোঁট ছুঁয়ে আদর করে বলল, আমার জান, আমার তোতা পাখি, আমার অবেলার প্রহর। আপনার প্রশ্ন শুনে আমি জবান খুঁজে পাই না। কোথায় পান এমন অদ্ভুত প্রশ্নের ভান্ডার? আমার কি ডানা আছে? প্রহর দুই হাত মেলে ডানার মতো দেখায়। না তো। অরুণ আগ্রহের সাথেই বলল, আমার কি তোতার মতো লাল লাল ঠোঁট আছে? বলে বাবার গালে ঠোকর দেয়। অরুণ এবারও নাবোধক জবাব দিল। প্রহর চোখ ছোট ছোট করে বলল, আমি কি লাল মরিচ খাই? না। না, আমার ডানা লাল লাল ঠোঁট না থাকলেও আপনি আমার তোতা পাখি, বুঝলেন ছোট সরকার? প্রহর চোখ পিটপিট করে দাঁত গেলিয়ে হাসল। তার খরগোশের মতো দাঁত দুটো বড্ড আদুরে লাগে। অরুণ তাকে নাক ছুঁয়ে বলল, আমার জান, আপনি না আসলে আমার কি হতো? কি হতো? আপনার পাপা হয়তো আরও কয়েক বছর আগে দুনিয়ার মোহ ত্যাগ করে চলে যেত। আপনার ওসিলাই হয়তো আল্লাহ আমার আয়ু বাড়িয়ে দিয়েছে, সাথে অনেক বেশি সুখ। প্রহর চোখ পিটপিট করে তাকালো, কাঁদো কাঁদো সরে বলল, পাপা, পচা কথা বললে আমি আপনিকে বলে দেব। একদম না, আমি পচা কথা বলবো না। অরুণ ভীতু মুখ বাড়িয়ে বলল। প্রহর তাতে হেসে একাকার। তার হাসিতে পাতাবাহারের ঝলকারি পাওয়া যায়। পাতাবাহারও এমন শরীর দুলিয়ে হাসে। হাসতে হাসতে কোটরে পানি টলমল করে তার। পাপা, আই মিসড মাম্পাম। মিঠু। প্রহর মিটমিটিয়ে হেসে বলল, আমরা কি এখন বাড়ি ফিরতে পারি? হ্যাঁ পারি, কিন্তু আগে আমাদের আরেকটা মিটিং অ্যাটেন্ড করতে হবে, অ্যান্ড ইটস ইম্পর্ট্যান্ট, মাই লিটল সুইট হার্ট। অরুণ ছেলেকে পাশে বসিয়ে ল্যাপটপটা কোলে তুলে ইমেল চেক করলো। প্রহর ল্যাপটপে উকি দেয়। বুলেটের থেকেও বেশি স্পিডে চলে তার বুকটা চালু হওয়ার আগে অরুণ সরকার আত্মসমর্পণ করে বলল, পাপার সুইট বই ওলাভ, 2 মিনিট চুপ করে বসো। ওখানে আমার ফোন আছে। তুমি তোমার ফেভারিট ফ্রুট নিনজা খেলা কেন খেলছো না? প্রহরের মুখটা চুপসে গেল। সে অলস ভঙ্গিতে উঠে গিয়ে বাবার ফোনটা হাতে নেয়, পাওয়ার বাটনে চাপ দেয়। ফোনের স্ক্রিনে মায়ের হাস্যোজ্জ্বল মুখটা দেখে প্রহরের মুখের রং ফিরে আসে। সে ঠোঁট চোখা করে ফোনের স্ক্রিনে চুমু খায় অনবরত। অরুণ কোনা চোখে তা খেয়াল করে হাসল। বড়জন অরুণিতা পাপা ভক্ত হলেও এই ছোটজন আবার মাম্মা মুহূর্তে হুঁশ হারিয়ে ফেলে। সে হাতের কাছে ফাঁকে ফাঁকে ছেলের ওপর সুচারু দৃষ্টি রাখে। প্রহর চুপ থাকতে মোটেও পছন্দ করে না। সে বাবার পাশে ঘেঁষে বসে কথা বলার সুযোগ খোঁজে।
খুঁজতে তাকে বিন্দুমাত্র কষ্ট করতে হয় না। পাপা, গার্লস গয়না পরে কেন পরে? তাদের তো এমনিতেই দেখতে প্রিটি লাগে, গয়না পরার কি দরকার? অরুণ সরকার হাসল শুধু। প্রহর বাহু ঝাঁকিয়ে বললেন, বলো না পাপা, পরে বলি, আমি একটু বিজি আছি। প্রহরের শুকনো মুখ দেখে অরুণ জানতে চাইল, আপু মন খারাপ করলে? প্রহর মাথা তুলালো, মন খারাপ করেনি। আমি তুলে বলল, পাপা, মানুষ চোখ বন্ধ করে ঘুমায় কেন? মানুষ চোখ বন্ধ করে না, ঘুম পেলে চোখ আপনি আপনি বন্ধ হয়ে যায়। যেমন তোমার চোখ বন্ধ হতে চাচ্ছে। ঘুম পাচ্ছে আমার তোতা পাখি। প্রহর বাবার কোল থেকে ল্যাপটপটা সরিয়ে দেয়, নিজে সেই স্থানে দখল করে বাবার বুকে মাথা রেখে চোখ বন্ধ করে নেয়। বাবার মুক্ত হাতও কাজে লাগিয়ে দেয়, এক হাতে মাথায় আরেক হাতে পিঠে রাখে। অরুণ সরকার ছেলেকে শক্ত করে চেপে ধরে পিঠে আলতো চাপড় মেরে ঘুম পাড়িয়ে দেয়। সুজন তার বসের অনুমতি নিয়ে অত্যন্ত সাবধানতার সাথে কেবিনে প্রবেশ করে। প্রহরকে ঘুমিয়ে থাকতে দেখে স্বস্তি পায়। রুমাল কপালে ঘেঁষতে ঘেঁষতে বলে, বস, মিটিং আমি সামনে নিয়েছি। আব্বাস খা আর আলীর খা অরুণিতাস কিচেনে আপনার অপেক্ষায় আছে। আপনি কি এখন বেরোবেন? হ্যাঁ, ডিলটা একেবারে হয়ে যাক শুধু, তারপর অরুণিতাস কিচেন, আগে ঢাকা, এরপর পুরো দেশে মহসর হবে সুজন। অরুণ সরকারের কথায় আত্মবিশ্বাসী আকাশচুম্বী। সে যে কোনো উপায়ে অরুণিতাস কিচেনের সফলতার শীর্ষে নিয়ে যাবে, তা বলার অবকাশ নেই। সুজন হেসে বলল, বস মোড়ের জন্য সরকার জুয়েলারি ফ্যাশন, অরুণিতার জন্য অরুণিতাস কিচেন, ছোট বসের জন্য কি পরিকল্পনা আছে আপনার? অরুণ সরকার হাসল, বুকে ঘুমন্ত ছেলের পিঠ চাপড়ে বলল, পরিকল্পনা হলো ওকে বড় হতে দেওয়া যাবে না। বুঝলাম না বস। বুঝতে হবে না, যাও তুমি গয়নার ডিজাইনগুলো কারিগরকে ভালো করে বুঝিয়ে দাও, বল যেন না হয়। সুজন সম্মতি জ্ঞাপন করে চলে যেতে নাই অরুণ কি মনে করে পিছু ডাকলো। সুজন দরজা অব্দি গিয়ে ফিরে আসে, বিনিময়ের সাথে বলে, কিছু বলবেন বস? অরুণ একটু ভেবে বলল, বাংলো খালি চাই, আমরা দ্রুত সেখানে শিফট হচ্ছি। সুজনকে চিন্তিত দেখালো। অরুণ ভ্রু কুচকে বলল, কোনো সমস্যা? তা একটু বস, নতুন যে ফরেনার ফ্যামিলি উঠেছে তারা আরও কিছুদিন থাকবে বলেছে, এই জন্য বড় অ্যামাউন্টের পেমেন্ট করতেও রাজি। বস, আপনাকে তো বলতে ভুলে গেছি। সুজন মাথায় হাত দিয়ে বসে পড়ল। অরুণ সরকার গম্ভীর গলায় বলল, কি? ম্যামের পাতাবাহার হাউস নিয়ে প্রথম আলো পত্রিকায় প্রতিবেদন প্রকাশ হয়েছে, অনেক প্রশংসা করেছে বাংলোর। আমি আপনাকে বলেছিলাম ম্যামের পেইন্টেন লাগানো, আপনি শোনেননি। পেইন্টেন লাগালে পুরো হিস্টোরিক্যাল ভাইব পাওয়া যেত, এখনও করা যাবে। আপনি বললে তো। সেসবের কোনো প্রয়োজন নেই, ওটা কোনো হিস্টোরিক্যাল প্যালেস না, তোমার ম্যামের বাড়ি, খুবই সাধারণ, খালি পড়েছিল তাই রেন্টে দিয়েছিলাম। কিন্তু প্রফিট আসলে ক্ষতি কি? তোমার ম্যামের ব্যাংক ব্যালেন্স বাড়লো। যাই হোক, শীঘ্রই আমরা সেখানে শিফট হচ্ছি, যত দ্রুত সম্ভব গেস্ট বিদায় করো। ওকে বস। সুজন চলে গেল। অরুণ ঘুমন্ত ছেলেকে বুকে রেখেই হাতের কাগজগুলো শেষ করে বেরিয়ে পড়ে মিটিংয়ের জন্য। প্রহরকে বুকে আঁকলে রেখে গাড়িতে বসে বসে অরুণ সরকার ভাবনায় বোধ হয় একটা সময় ছিল সে তার কলিজাকে ঠিক এভাবেই মুখে আঁকলে দুনিয়ার সকল ব্যস্ততা কাটিয়ে দিত। পিচ্ছিকালের অরুণিতাও স্বয়ং পুতুল ব্যাগে কাঁধে ফেলে বাবার সাথে বেরিয়ে পড়তো অফিসে, ঘন্টার পর ঘন্টা কাটাতো, কখনো কাঁধে, কখনো ঘাড়ে, কখনো বুকে, তো কখনো বাবার কনিষ্ঠ আঙ্গুল ধরে পায়ে পায়ে হাঁটত। কোনো কান্নাকাটি না, কোনো প্রকার বিরক্তি ছাড়াই সে মাকে বলে বাবার সাথে লেগে থাকতো। সারাটা দিন কাটিয়ে মাঝের রাতে ঘুমন্ত কন্যাকে নিয়ে বাড়ি ফিরত অরুণ সরকার। মেয়ে তার বাবার অন্তর্প্রাণ। অন্যদিকে প্রহর মায়ের সাথে একটু বেশি জুড়ে রয়েছে। এর পেছনেও কারণ দাঁড় করিয়েছে অরুণ সরকার। অরুণিতা, অরুণাভ নামগুলোর অরুণ থাকলেও প্রহরে সে নেই। নেই কেন নেই? সব দোষ পাতাবাহারের। সে অরুণদীপ সরকার রাখতে চাইছিল, মহিলা হিন্দুয়ান বলে দুটো ঝাড়ি সহ মুখ বন্ধ করে দিয়েছিল। নাম রাখা হয় প্রহর সরকার, তবে তাকে স্নোকিড ওলাপ বলা হয়। সে তুষারপাতের মতোই হেব্বি কুল। বাবা মাম্মামের কাছে কখন যাব? আধো আধো চোখ মেলে ঘুম চড়ানো কণ্ঠে জানতে চাইল প্রহর। অরুণ সরকার ছেলের মাথাটা বুকে চেপে ধরে বলল, তোমার মামামের কাছেই যাচ্ছি আপু, তুমি ঘুম দাও। পাপা, ঘুম কি চকলেট চেয়ে তোমাকে দেব? অরুণ হেসে বলল, ঘুমাতে বলেছি মানিক। চোখ বন্ধ করো তো। পাপা, চোখ খুলে রেখে কেন ঘুমানো যায় না? আমি জানি না। অরুণ আত্মসমর্পণ করে দিল। প্রহর প্রশ্ন করল, কেন জানো না? অরুণ সরকার তপ্ত শ্বাস ফেলে ছেলের মুখের দিকে তাকিয়ে রয়। প্রহর বাবার জবাব না পেয়ে আবারও ঘুমের অতলে হারিয়ে যায়। অরুণিতাস কিচেনে গিয়ে অরুণ সরকার আব্বাস খা আর আলী খার সাথে সাক্ষাৎ করে। প্রহর তখনও বাবার কোলে ঘুম, মুখ দিয়ে লালা করিয়ে অরুণের সাফেদ শার্ট ভিজিয়ে দিচ্ছে। অরুণিতাস কিচেন থেকে বেরিয়ে অরুণ ফার্মেসিতে চলে যায়। পৌষের গোধূলি বেলা, কোহেলির
দল হারিকেন বেঁধে দলবেঁধে এদিকেই ধেয়ে আসছে। অতিথি পাখিদের বিরামহীন কিচিরমিচির ডাক সরকার বাড়ির প্রাঙ্গণ প্রাণবন্ত করে রেখেছে। পাতা ও রবি পুকুর পাড়ে বসে আলাপ জুড়ে দিয়েছে। দুজনের মুখাবয়ব গম্ভীর। আলাপনের এক পর্যায়ে পাতা বলল, আপু, বোর তোমাদের চোখের সামনে বড় হয়েছে, ছন্ন ছাড়া ভাব আছে ওর। রাগ গম্ভা কথা কাটাকাটি যা হয় ওর বাবার সাথে। তোমাদের সাথে কখনো বিদ্রুপ আচরণ অন্তত আমার চোখে পড়েনি। ওর স্বভাব চরিত্র তোমাদের নখ দর্পণে। আমি বিশ্বাস রাখি ও এমন কোনো দৃষ্টিকটু কিছু করেনি যার জন্য তুমি তার গায়ে হাত তুলবে। রবি হাসল। মাটির টিমি তুলে পুকুরের ঢিল ছুঁড়ে বলল, তোমার কাছে দৃষ্টিকটু না লাগলেও আমার কাছে লেগেছে। ভাবি, আমার মেয়ে প্রাপ্তবয়স্ক, তোমার ছেলেও কচি খোকা না। আজ বিয়ে দিলে কালকেই বাপ হয়ে যাবে। তোমার চোখে চোখ রেখে চ্যালেঞ্জ ছুঁড়ে আনিকাকে নিজের করে ছাড়বে। আমি যেন আটকে দেখাই। আজ তো বেয়াদব হয়েছে। তাছাড়াও তারা বদ্ধ করে একে অপরকে জড়িয়েছিল, সচক্ষে দেখেছি আমি। রাগ হবে না আমার? আবার শাক দিয়ে মাছ ঢাকার জন্য বলে, ইটস জাস্ট নর্মাল হাগ। আমি নিজেকে ধরে রাখতে পারিনি। পাতা রুবির দিকে ফিরে, রাগে মুখটা লাল হয়ে গিয়েছে। রুবি আরও বলল, তোমার মেয়েকে এরকম পরিস্থিতিতে দেখলে তুমি কি করতে? আপু, অরুণকে আমি জাস্ট উদাহরণ দিচ্ছি, তাই তুমি রেগে যাচ্ছ। আর আমি সচক্ষে দেখেছি। রুবি পাতাকে থামিয়ে দিল। পাতার গায়ে শাল ভালোভাবে জড়িয়ে হালকা হেসে বলল, ভাবে তুমিই ঠিক। ব্যাপারটা খুবই চক্ষু লজ্জার। ভোর আনিপুরি কাজটা ঠিক করেনি, শাসন প্রাপ্য। তবে তা দুপক্ষেই। একজনকে শাসন করলে আরেকজন। রুবি আবার থামিয়ে দেয় পাতাকে, মুচকি হাসে, ফুটিয়ে বলে, তুমি ভাবছো আমি ভোরকে সহ্য করতে পারি না, তাই ওর উপরে ক্ষোভ প্রকাশ করেছি? ভাবি, আমি নিজের মেয়েকেও শাসন করেছি। ভোরকে তো একটা চরমারি শোধ। আমি আনিকাকে দুটো থাপ্পড় মেরেছি, কথা শুনিয়েছি। ও স্টিল আমার সাথে কথা বলছে না। পাতা আর কিছু বলার থাকে না। রুবি নিজে থেকেই বলে, আমি ভেবেছিলাম এরপর হয়তো ভোর শুধরে যাবে, কিন্তু না। সে আমার উপরে ক্ষোভ দেখাতে না পেরে তৈমুরকে ডেকে এনে বাজেভাবে অপমান করেছে, হুমকি দিয়েছে। তাও জানে মেরে ফেলার হুমকি। তুমি এই ব্যাপারে কিভাবে দেখছো ভাবি? পাতার উসখুস করে। সে কি ভাববে? তার তো হাসি পাচ্ছে। 20 বছরের বাচ্চা ছেলেটা নাকি 25 বছরের তাগড়া যুবককে হুমকি দিয়ে এসেছে, তাও জানে মেরে ফেলার হুমকি। আচ্ছা রুবি আপু, এই বিষয়টাকে পজিটিভলি নিতে পারো না? ভোর আনিকার জন্য কতটা বেপরোয়া, কতটা পাগল আনিকার জন্য। আপু, ভোর আনিবুড়ি বিষয়টা নিয়ে আরেকবার ভাবা যায় না? ছোটবেলায় সেই ঘটনাকে কেন্দ্র করে তুমি এখনো ভোরকে জাজ করছো। আর এই যুগে এসেও তুমি বলছো বোর বাপদাদার বংশ ধরে রাখবে, বাপদাদার মতো দুইটা করে বিয়ে করবে। হাস্যকর নয় কি? এমনটা হলে তো আরিয়ান ভাইয়াও আরেকটা বিয়ে করার কথা। রুবির কপালে ভাত সৃষ্টি হয়, বলল, আমার দাদা শ্বশুরের প্রথম বউ অশোকে মৌলেও দ্বিতীয়বার বিয়ে করেছিল। অরুণ ভাইয়ার মা মারা গেলে শ্বশুরমশাই আরেক বিয়ে করেছিল। অরুণ ভাইয়ার অবশ্য বউ মরেনি, ডিভোর্স হয়েছিল, কিন্তু দ্বিতীয় বিয়ে করেছে না। পাতার হাসি মুখটা বিমর্ষ হয়ে আছে। চোখ ভরে উঠতে সময় নাই না। সে ঘন ঘন পলক ফেলে নজর ও অস্ত্র দুটোই লুকিয়ে নেয়। রুবি হয়তো বুঝতে পারে। পাতার হাতে হাত রেখে অনুতাপে সুরে বলে, আই এম ভেরি সরি ভাবি, কিন্তু এটাই কি সত্যি? দেখো, আদুরিরও ডিভোর্স হলো, অন্যত্র বিয়ে দিলাম ওকে। আর বাত আছে আরিয়ান। আমি তো তাকেও সন্দেহ করি। কে জানে লুকিয়ে অন্য কোথাও সংসার পেতেছে কিনা। রুবি বলতেই থাকে। তবে পাতার হঠাৎ মনে হলো তাদের পিছনে কেউ দাঁড়িয়ে আছে। পাতার গা ছমছম করে ওঠে। সে বিদ্যুতের গতিতে পেছনে ফিরে কালো ছায়া থেকে ভয়ে ভয়ে বলে, কে দাঁড়িয়ে আছে ওখানে? রুবিও কৌতূহল দৃষ্টিতে পেছন ফিরে। তখনই আরিয়ান সরকার এগিয়ে আসে। রুবির দিকে তাকিয়ে কটমট করে বলল, নিজের ভালো পাগলেও বোঝে। আমাকে পাগল কুকুরে কামড়াই নিচে নতুন করে সংসার পাতব। আমি যদি পারতাম ঢাকঢোল পিটিয়ে রাত দিন 24 ঘন্টা অলিতে গলিতে এলোহল করে বেড়াতাম। বিবাহ করিয়া কেহ আমার ঘরে সর্বনাশ ডাকিয়া আনিবেন না। কিন্তু আমার তো রগে রগে বাঙালিয়া না। আমি একা কেন আতঙ্ক নিয়ে দুকে দুকে মরব? তোরাও আয়, একসাথে মরি, 10 মিলে করি কাজ, হারি যেতি নাহি লাজ। রুবি ফিক করে হেসে দিল, বলল, সব পুরুষ মুখে মুখে এমনটা বলেও তার মনে প্রাণে চার বিয়ের স্বপ্ন বুকে পুষে রাখে। ভেরি ফানি। তুমি যাও তো এখান থেকে। আমার ঝগড়া করার মুড নেই, কিন্তু আমার আছে, আশা ঝগড়া করি। রুবির কথার পৃষ্ঠে আরিয়ান ঝগড়ুটে গলায় প্রত্যুত্তর করল। রুবি হতাশ বোধনে বলল, আরিয়ান প্লিজ। কিসের প্লিজ রুবি? তোমার সাহস কি করে হয় আমার বংশ নিয়ে কথা বলার? আমার দাদা, আমার বাবা, আমার ভাই কিংবা আমার বোন কেউই শখের বসে দ্বিতীয় বিয়ে করেনি। এক একজনের এক এক রকম পরিস্থিতি ছিল। এখন আমাদের বংশের সবার সাথেই এই দ্বিতীয় বিয়ের পরম্পরা চলতে থাকবে, যেমনটা তুমি ভাবছো। তাহলে তো পরের সিরিয়ালে আমি, আনিকা, রূপ, অরু, ওলাপ সবাই দাঁড়িয়ে আছে। বড় একা না, বুঝলে?
আনিকার লাইফ পার্টনার হিসেবে বোরকে আমার পছন্দ না। তাই মানে এই না বোরকে আমি অপছন্দ করি। আমাদেরও তো ছেলে ভোর। ভাতা হঠাৎ স্নান হেসে বলল, আপনাদেরই তো ছেলে, তবুও ভরসা করতে পারছেন না। একতরফা হলে না হয় বুঝতে পারতাম, কিন্তু আনিকারও তো সেম ফিলিং কাজ করে। তারপরেও পাতার কথা অধরা রাখে। আরিয়ান বলল, ওরা এখনো পিচ্ছি, আনিকা তবুও খানিকটা ম্যাচিউরিটি দেখায়। তবে ভোর পুরোটাই ইমোশনাল ফুল, আবেগে ভাসতে। এখন 2-3 বছর পর যখন ম্যাচিউরিটি আসবে তখন এসব আবেগের দাম থাকবে না। তাহলে 2-3 বছর সময় নিন না ভাইয়া। আনিকারই বা কি বয়স, এখনই বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন। মনে হচ্ছে ভোর আনিকাকে পছন্দ করে বলে আপনারা আনিকার বিয়ে দিতে চাইছেন। ভোর কি এতটাই অযোগ্য আনিকার জন্য? যোগ্য অযোগ্যের প্রশ্ন আসছে না। আম পাতা জোড়া জোড়া দুজন ভাই বোনের মতো বড় হয়েছে, হুট করে নতুন সম্পর্কে জড়ানো কেমন দেখায় না? তাছাড়াও দুটোর একদণ্ড পড়ে না তাদের সংসারে। আমি অত্যন্ত ভাবতে পারি না ছোট ছোট বিষয় নিয়ে। শুধু ওরা না, অরুণ ভাই আর তোমার যা, রুবির ভিতরে মনোমালিন্য হবে। রুবির মুখ তো থামানো সম্ভব না, আবার অরুণ ভাইও ছেড়ে দেবার পাত্র নয়। আমি ভয় পাই নতুন সম্পর্ক পুরনো সম্পর্ককে যদি নিঃশেষ করে দেয়। তুমি আমার কথাগুলো ভেবে দেখতে পারো, কথাগুলো ফেলে দেওয়ার মতো না। তাই বলে আমি আমার বাচ্চাদের কথা ভাববো না? রুবি এ যাত্রায় কঠিন গলায় বলল, না ভাববো না। ভাবি, তোমার সোকল্ড ছেলের জন্য তোমার মতোই বেচারি টাইপ কাউকে খুঁজে নাও, যে জি হুজুর করে বেড়াবে সবসময়। আমার মেয়েকে জি হুজুরগিরি করা শেখাইনি আমি। সে উচিত কথা বলবে, তখন তোমার ছেলের বাপ কেউই হজম করতে পারবে না তাদের বাপ ছেলের ন্যাকামি। আরিয়ানের ক্রোধ ভরা দৃষ্টি থামতে বাধ্য হয় রবি। অপমানে তাদের পাতার মুখটা লাল হয়ে এসেছে। রবি দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি মুখের উপরে সত্যিটা বলে দেই বলে আমার কথাগুলো খারাপ মনে হয়, বাট আমি সত্যিটাই বলেছি। তোমাকে তো সত্য কথা বলার জন্য নোবেল দেওয়া উচিত রুবি। আরিয়ান রুবি তর্ক লেগে গেল। পাতা আলগোছে সেখান থেকে উঠে আসে। সে বুঝে উঠতে পারে না রুবি আপুর সমস্যাটা কি। বোরের বাবার কথাই কি তবে ঠিক? রুবি আপু চাইছে না তারা এ বাড়িতে থাকুক। সে বিষণ্ণ মনে বাড়ির ভিতরে প্রবেশ করে। প্রহর বাড়িতে এসেই জোরে জোরে মাম্মাম বলে ডাকতে শুরু করে। নিচে না পেরে দৌড়ে উপরে চলে যায়। অরুণ সরকার অলস ভঙ্গিতে ছেলে পিছু পিছু হাঁটে। দোতলায় উঠতেই রবীন্দ্রসঙ্গীত কানে বাজে। অরুণ পথ পাল্টে স্টাডি রুমের দিকে এগিয়ে যায়। আধখোলা দরজায় কড়া নেড়ে বলল, সোনা, মে আই কাম ইন? অফকোর্স ইউ আপু। অরুণ সরকার ভেতরে প্রবেশ করে। অরুণিতা হাস্যোজ্জ্বল মুখে বাবার সামনে দাঁড়িয়ে বলে, পাপা, লেটস ড্যান্স? নো। ইয়েস, গিভ মি ইউর হ্যান্ডস। অরুণ পিঠ পেছনে হাত পেতে প্রস্তাব নাকচ করে। আই কান্ট ড্যান্স। অরুণিতা পোতা নাক শিকায় তুলে বলে, পাপা, ABCD। অরুণ ব্রু কুচকে যায়। অরুণিতা বিরক্তি সুরে বলে, এনিবডি ক্যান ড্যান্স পাপা, AACND। সোনা। বাবার কথায় অরুণিতার কপালে ভাঁজ পড়ে। অরুণ সরকার মেয়ের অনুকরণ করে বলে, অরুণ সরকার ক্যান নট ড্যান্স সোনা। অরুণিতার মুখভঙ্গি দেখে মনে হলো অরুণ সরকারের প্রতিবিম্ব তারই সম্মুখে আয়নার প্রতিফলিত হয়েছে। অরুণ ব্যর্থচিত্তে হাত বাড়িয়ে দেয়। অরুণিতা হাতে হাত রাখতেই অরুণ তাকে গোল গোল ঘোরায়। পায়ে পা মিলিয়ে প্রতিটি স্টেপ নিপুণভাবে করে। অরুণিতা ঝলমল হাসি উপহার দিয়ে বলে, পাপা, ইউ রিমেম্বার শাহান, ডু ইউ? অরুণ সরকার চাহনি সূক্ষ্ম হয়, বলে, নো, আই ডোন্ট রিমেম্বার এনিওয়ান। পাপা, ইউ নো হিম, তুমি বলেছিলে ওরা আমাদের জোর সম্পর্কের আত্মীয় হয়। অরুণ সরকার আবারও মেয়েকে গোল গোল ঘোরায়, বলে, শাহানার ছেলে তাই না? ইয়েস। তারপর বলো, পাপা, শাহানের নানুবাড়ি গ্রামে, ওর কাজিনের বিয়ে ঠিক হয়েছে, সব ফ্রেন্ডসদের ইনভাইট করেছে। গ্রামে বিয়ে নাকি অনেক ইউনিক হয়, আমার সব ফ্রেন্ডস যাবে। সারা মিস বলল, দিদুনের বোন আছে ওই বাড়িতে। অরুণ সরকার আসমিক থেমে যায়। স্বাভাবিক মুখে গাম্ভীর্যতা ফিরে আসে। পরবর্তী কথা না শুনেই বুঝতে পারে মেয়ের মনোভাব। সে সরাসরি নাকচ করে বলে, সোনা, আমি আমার নিকটবর্তী আত্মীয়কে ভরসা করতে পারি না, সেখানে তো ওরা দুঃসম্পর্কের। যাই হোক, নেক্সট উইকেন্ডে আমরা সবাই কোথাও ঘুরে আসব। তুমি বলো কোথাও ঘুরতে চাও? অরুণিতা উজ্জ্বল মুখে আধার নামে কিছু সময় চুপ করে থেকে বলে, তোমাদের আদরের ছেলের বেলায় কখনো না বলতে দেখলাম না, অথচ আমার সব কিছুতেই তোমাদের না শব্দটাই আগে আসে। অরুণিতা বেঁচেতে বসে পড়ে। বাবার স্তম্ভিত মুখে পানে চেয়ে পায়ের সোনার ঘুঙ্গুরজোড়া খুলতে খুলতে বলে, সরি পাপা, আমি ওভাবে বলতে চাইনি। অরুণ হাঁটু কেড়ে বসে মেয়ের সামনে পা হতে ঘুঙ্গুরের বাঁধন খুলে দেয়। কোমল স্বরে বলে, তোমার কথায় ভুল নেই, ওরা দুজন আমার খুব আদরের ছেলে। কিন্তু তুমি তো আমার মা, সোনা মা। তোমাকে অচেনা জায়গায় অচেনা মানুষের মধ্যে। পাপা, আই এম নট আ বেবি গার্ল। আমার সব ফ্রেন্ডসগুলো যাচ্ছে।
ওদের মা অনুমতি দিয়েছে, কারণ তাদের নিজের ছেলে মেয়েদের চিন্তা নেই, যত চিন্তা সব আমার বাবার। অরুণ হাসলো। মেয়ের এলোমেলো চুলগুলো গুছিয়ে বড় মেয়ে বাঁধতে বাঁধতে বলল, ছোটবেলায় ব্যাঙের পেছনে ছুটতে ছুটতে পানিতে পড়ে গিয়েছিলাম। তোমাকে খুঁজে না পেয়ে আমি তো পাগল হয়ে গিয়েছিলাম। সবার উপরে চিল্লালাম, তোমার ভাইকে অনেক বকেছিলাম, 2 কাপ বসেও দিয়েছিলাম। পরে রূপ এসে বলল, পুকুর ঘাটে তোমার চিপস পড়ে আছে। আমার হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল। পুকুর থেকে যখন তুললাম, ফ্যাকাশে হয়ে গিয়েছিলে ছোট্ট দেহখানি। সেদিন থেকে আমি হার্টের রোগী। অল্পতেই আমার প্রেশার সবসময় হাই হ্যালো করে। পাপা, মাম্মাম তোমার ইমোশনাল টাইপ মন ভরানো কথাবার্তায় গলে যায়, কিন্তু আই এম নট লাইক মাম্মাম। যাও তো এখান থেকে। আচ্ছা থাকো, আমি চলে যাচ্ছি। অরুণী তার রসকসবিহীন গলায় প্রত্যুত্তর করে নিচেই চলে যায়। অরুণ চোয়াল চুলকে মেয়েকের গমন পথের দিকে তাকিয়ে থাকে। এই মেয়ে কোন ধাতুর তৈরি? একে বশ মানানো অসম্ভব ব্যাপার। অরুণ টায়ের নট ঢিলে করতে করতে রুমে প্রবেশ করে। সুজোড়া খুলে তাকে সাজিয়ে রাখে। মুজোজোড়া ময়লা কাপড়ে চুড়িতে রেখে ডাকলো, পাতাবাহার। সারা শব্দ নেই। অরুণ ক্লান্ত শরীর বিছানায় এলিয়ে চোখ বুজে নেয়। কেমন ফাপড় আটকে আসে। আবার প্রেশার বাড়লো কি? হয়তোবা সকালে ওষুধ খাওয়া হয়নি। পাতাবাহার জানলে গলা চেপে ধরবে। অরুণ চোখ মেলে তড়িঘড়ি করে উঠে বসে। ওষুধের বক্স খুলে সকালের জন্য বরাদ্দকৃত ওষুধ সরিয়ে নেয়। পায়ের শব্দ পেতে সজাগ হয়। নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে এগিয়ে আসে। হালকা পাতলা দেহখানি শক্ত করে জড়িয়ে ধরে বলে, পাতাবাহার কোথায় ছিলে? কখন থেকে ডাকছি। আই মিসড ইউ সো মাচ। সারাদিনের ক্লান্তি দূর করার কার্যকরী প্রায়শ। অরুণ বাঁধন দৃঢ় করে আপন নারীর ঘ্রাণ শুষে নেয়। ছোট ছোট আঁখি যুগল আবেশে বন্ধ করে। এই তো সুখ। প্রহর মায়ের পিছু পিছু ঘরে ঢুকেছে। বাবার কথায় বিরোধিতা করে বলল, মাম্মাম, পাপা মিথ্যে কথা বলেছে। পাপা তোমাকে একটুও মিস করেনি। আই মিসড ইউ মাম্মাম, অনেক বেশি বেশি মিসড ইউ। অরুণ সরকার চোখ মেলালো। পাতার ঘরে ধুতনি রেখে ছেলের দিকে সূক্ষ্ম নজরে তাকালো। প্রহর চোখ পিটপিট করে বলল, তুমি আপন মতো করে তাকাচ্ছ কেন? অরুণ হেসে পাতার কানের কাছে মুখ এনে ফিসফিসিয়ে বলে, পাতাবাহার, আই লাভ ইউ। প্রহর শুনতে পায়। সে মায়ের হাত চাকিয়ে বলে, মাম্মাম, পাপার থেকে বেশি বেশি আই লাভ ইউ। পাতা বুকে 2 হাত টেকিয়ে ঠেলে সরায় অরুণকে। কোনো কথা না বলে প্রহরকে বিছানায় বসে শু মোজা প্যান্ট শার্ট খুলে বাড়ির পোশাক করিয়ে দেয়। প্রহর মায়ের গম্ভীর মুখের দিকে তাকিয়ে বলে, মাম্মাম, তোমার মন খারাপ? গিজার অন করা আছে, গরম পানিতে হাত মুখ ধুয়ে এসো। প্রহর মাথা নাড়িয়ে চলে যায় ওয়াশরুমে। অরুণ সরকার ব্লেজারের ভেতরে পকেট থেকে একটা প্যাকেট বের করে বিছানায় রাখে। আর চোখে পাতার দিকে তাকিয়ে বলে, প্যাঁচার মতো মুখ বানিয়ে রেখেছো কেন? কি হয়েছে? পাতা প্যাকেটটা আলমারিতে লুকিয়ে রেখে বলে, কিছু না। অরুণ সরকার শার্টের বোতাম খুলতে খুলতে কৌতুকপূর্ণ গলায় বলে, এক্স্যাক্টলি পাতাবাহার, কিছুই হয়নি। বরং এটাকে গুড নিউজও বলা চলে। পাতা বরফ শীতল স্বরে বলে, তাহলে মিষ্টি বিতরণ শুরু করে দিন। রিপোর্ট পজিটিভ আসলে অবশ্যই বিতরণ করব। পাতা মেঝে থেকে ছেলের শু তুলে ছুঁড়ে মারে। অরুণ বাহু ডলতে ডলতে মুখ কুচকে নিয়ে বলে, এত জলদি মুড সুইং শুরু হলো তোমার? পাতা এবার নিজের পায়ের স্যান্ডেল ছুঁড়ে মারে অরুণের উদ্দেশ্যে। অরুণ স্যান্ডেল কাজ করে ধরে হাসে। ফর্সা কলকা মুখটা রাগে অভিমানে লাল টুকটুক হয়ে আছে। অরুণ তাতে ঘি ঢেলে বলল, বাচ্চারা জানলে খুশি হবে, বিশেষ করে ভোর। পাতা রাগে পম হয়ে বসে। যে কোনো সময় ফেটে পড়তে পারে। অরুণ সরকার মজা পায়। ইদানিং বাজে একটা নেশায় আসক্ত হয়ে পড়েছে সে। নেশাটা হলো পাতাবাহারকে রাগিয়ে দেওয়া। মহিলা এখন অল্পতেই রেগে যায়, হাতের কাছে যা পায় ছুঁড়ে মারে। কতক্ষণ চেঁচামেচি করে, অতঃপর নিজে নিজে কেঁদে ভাসায়। সে কাছে গেলে ছাদ করে ওঠে, আবার কাছে না গেলেও ছাদ করে ওঠে। তোমার জন্য কিছু এনেছিলাম, তোমার পছন্দের তেঁতুলের চাটনি। ডর্জন খানেক এনেছি, পুড়িয়ে গেলে আবারও আনবো। এখন কি একটা খাবে? দাঁড়াও দাঁড়াও, ছিঁড়ে দিচ্ছি। অরুণ সরকার দাঁত দিয়ে চাটনির প্যাকেটটা ছিঁড়ে। অধর কিনারায় দুষ্টু হাসি। পাতার গা জ্বলে পড়ে ওঠে সেই হাসিতে। অরুণ চাটনি চিপে লাগিয়ে মুখ কুচকে নেয়। চোরথন্ডিত নির্গত করে বলে, এই তো একটু বেশি টক লাগছে। নাকি আমার মুখেই বেশি টক লাগছে? একটু মুখে নিয়ে দেখো তো বউটি। আর বুঝি সহ্য করা গেল না, চাটনির প্যাকেট ছিনিয়ে নেয় পাতা। ছুঁড়ে ফেলে অরুণের দিকে তাকিয়ে হিসিয়ে বলে, খুব হাসি পাচ্ছে তাই না? অরুণের হাসি আস্তে ধীরে গায়েব হলো বিচলিত সুরে বলল, একদমই না। আমার তো খুব কান্না পাচ্ছে, এই দেখো আমি কাঁদছি। শুধু চোখে পানিটাই নেই, আসলে পুরুষ মানুষের চোখের পানি সহজে দেখায় না। তুমি বললে আমি দেখাতে রাজি। তো দেখান। অরুণ পাতার কাঁধে বাহু ভর দিয়ে দাঁড়ায়। ঝুঁকে এসে পাতার নাকের ডকা কামড় বসায়। পাতা নাকের পাটা ফুলিয়ে আহত বাঘিনীর ন্যায় শত্রুপক্ষের ওপরে হামলে পড়ে। উন্মুক্ত পেশিবহুল বাহুতে দাঁত কপাটি গেঁথে দেয়। অরুণ সরকার পাতার ধারালো দাঁতের দংশনে নাস্তা নাবুদ। বাহু ঝাঁকিয়ে ছাড়ানোর চেষ্টা করে বলে, আরে পাগলি, মজা করেছিলাম, ছাড়ো পাতাবাহার লাগছে, ছাড়ো এই রাক্ষসী। ওরে আল্লাহ, রক্ত খাচ্ছ নাকি? মানুষের রক্ত খাওয়া হারাম। স্বামীর রক্ত খাওয়া বেশি বেশি হারাম।
আমি কিন্তু আল্লাহ পাকের কাছে বিচার দেব বলেছিলাম। ইয়া আল্লাহ, রিপোর্ট যেন পজিটিভ আসে। পাতা বাহু কামড়ে ধরে ফাল ফাল করে চাইলো তার দিকে। এই লোকের কি লাজ লজ্জা নেই? কতটা নির্লজ্জ! সাথে না বলছে রিপোর্ট পজিটিভ আসুক। পজিটিভ আসলে কি হবে? ছি ছি ছি। আগামীকালের ম্যাচকে কেন্দ্র করে টিম মিটিং বসেছে। 11 জন কাল মাঠে নামবে। দলের 15 জনের সদস্য উপস্থিত। তন্মধ্যে একজন অরুণাভ সরকার। সে কর্নারে বসে চুপচাপ কোচ আর সিনিয়র মেটারদের আলাপ আলোচনা শুনছে। আলাপচারিতার এক পর্যায়ে কোচ মাইনুল হোসেন অরুণাভকে উদ্দেশ্য করে বলল, খালি মুখে আলাপ জমছে না, যা কফি নিয়ে আয় সবার জন্য, সাথে চাউমিন বাগেরা কিছু পাস্তো আনিস। অরুণাভকে নড়তে না দেখে মাইমুন হোসেন একটু উঁচু গলায় বলল, কিরে অরুণাভ, কানে ঢুকে নি, জলদি যা। অরুণাভ চেয়ারে ছেড়ে উঠে দাঁড়ালো। অলস ভঙ্গিতে হেলতে দুলতে ঘর থেকে বেরিয়ে গেল। মোহন আমতামতা করে কোচকে বলে অরুণাভের পেছনে ছুটে যায়। কোচ মাইমুন হোসেন ঠোঁট বাঁকিয়ে হেসে বলে, এসি ঠান্ডা হাওয়ায় আয়েশ করা কদর তার। চোট পাওয়ার আগেই বাড়িতে ডাক্তার এসে হাজির হয়। অলিতে গলিতে খেলার রিপোর্ট ভালোই, তবে মেজাজ আছে লাট সাহেবের। সাম্প্রতিক সোশ্যাল মিডিয়ায় এক ভাইরাল ভিডিওতে দেখলাম দুটো ছেলেকে মারধর করেছে। ঘটনা পুলিশ অব্দি চলে গিয়েছে। বাপের টাকার অভাব নেই, রাতারাতি সব মিলিয়ে নিয়েছে। এখন দেখি লাট সাহেবের মেজাজের বাত কতটা প্রেসারে ভাঙ্গে। অরুণাভ আগে হাঁটে। মোহন ট্রে নিয়ে পেছনে আসতে তার ক্ষোভ প্রকাশ করে বলে, ইচ্ছে তো করছে কফিতে এক্সট্রা সুগার মিশিয়ে দিই। এক্সট্রা সুগার বলতে ওয়াক্থু। অরুণাভ নাকমুখ বিকৃত করে বললে, ইউ। মোহন দাঁত কেলাই। কানকিত দরজার সামনে দাঁড়িয়ে অরুণাভ ট্রে হাতে নিয়ে নেয়। মোহনকে ইশারা করে দরজা খুলতে মোহন দাঁত কটমট করে বলে, তোকে সহ্য করি কারণ তুই আমার একমাত্র ক্রাশের ছেলে। তুই আপুর হাতে কেলানি খাবি, তবে সুতরাবি। পাতাবাহারির জন্য আমি কেলানি খেতেও প্রস্তুত। টুরুলাভ, বুঝলি বাটি? অসহ্য। অরুণা পিড়বিড় করতে করতে প্রবেশ করে। সেন্টার টেবিলে ট্রে রাখতেই না রাখতেই মাইমুন হোসেন পারদর্শী আদেশ প্রদান করে, হাতে হাতে দে সবার, আর প্লেটে চাউমিন সার্ভ কর। অরুণা বিনয়ের সাথে সবার হাতে কফি তুলে দেয়। যে ছেলে এক গ্লাস পানি ঢেলে খায়নি, নিজে প্লেটে নিজে খাবার সার্ভ করেনি, সে অন্যকে খাবার সার্ভ করে দিল। টিম মিটিং শেষ হলে অরুণাভ নিজেদের রুমে ফিরে আসে। মোহন বন্ধুকে ফিসফিস করে বলে, কোচ স্যারের সাথে কি তোর কোনো ঝামেলা চলেছে? অরুণাভ মুচকি হাসলো। তার হাসি বলে দিচ্ছে খাপলা আছে। মোহন নড়ে চড়ে বসে, আবার কি ঝামেলা টেনে নিচ্ছিস? অরুণাভ কিছু বলল না। বিছানায় উঠে বালিশের বর্ডার ঘানায়। মোহন বিছানায় লাফিয়ে বসে বর্ডার ভেঙে দিয়ে বলে, বলবি না কি তোর নাক ফাটাবো? প্রথম দিন প্র্যাকটিসের পরে কোচের বাড়িতে আমাদের দাওয়াত ছিল, মনে আছে? হ্যাঁ আছে, তুই আগে বল। কোচের দেখা দেখি সবাই জুতো খুলে রেখে বাড়ির ভিতরে গিয়েছিল, অথচ আমি শো পরে বাড়িতে ঢুকেছিলাম। মোহন হা করে তাকিয়ে। অরুণাভ হামে তুলে বলল, কোচের মা পানি মুখে নিয়ে আমার সাথে কথা বলেছিল। মুখে লালা ছিটকে গিয়েছিল গায়ে, তাই ভেবেছিলাম আন্টি পান ফেলে কথা বলুন, লালা ছিটকে আসছে। মোহন কমফোর্ট মুড়ি দিয়ে শুয়ে পড়ল। অরুণাভ হেসে বলল, চা খেলাম না। কাপ থেকে ডিমের মিটগুটে গন্ধ আসছিল। আমি এবার আর বললাম না, তবে চাও খেতে পারিনি। অবহেলায় কাপ সেন্টার টেবিলে পড়েছিল। কোচ শুধু দাঁত কটমট করেছিলেন। কাহিনী এখানেই শেষ হলে পারত, কিন্তু মোহন কম্পট সরে কৌতূহলী হয়ে বলল, কিন্তু কোচের মেয়ের সাথে একটু হেসে হেসে গল্প করেছিলাম। ওরই বাগানে ফুল ছিঁড়ে দিয়েছিলাম, স্যার দেখে নিয়েছে বাটি। মোহন কম্পটে নিজেকে ঢেকে নিয়ে বলল, তুই আমার বন্ধু টন্ধু না, বুঝলি? কোচের সামনে ভুলেও আমার আশেপাশে তাকাবি না। অরুণাভ হাসল। বিছানার মাঝ বরাবর বর্ডার দাঁড় করিয়ে সাবধান করে, ভুলেও যদি এপাশে আসার চেষ্টা করিস, এক শটে উগান্ডায় পাঠিয়ে দেব। চোর নিজে চুরিবিদ্যার নিন্দে করছে। কি বলতে চাচ্ছিস তুই? এটাই যে আমার ঘুমের সুযোগ নিয়ে উল্টাপাল্টা কাজ করিস, অথচ এখন বর্ডার বানিয়ে সাধু সাজছিস। অরুণাভ খ্যাপাটে বাঘের মতো হামলে পড়ে। মোহন নিজেকে বাঁচানোর চেষ্টায় আহত রেখে বলে, আমি মিথ্যে বলছি না। তুই ঘুমের ঘরেই মুখ হাতাস, বিড়বিড় করে কি যেন বলছিস। তবে শুধু মুখে হাতলে বলে আমি কিছু বলিনি, অন্য কিছুতে হাত খালে। অরুণাভ মোহনের মুখে বালিশ চেপে ধরে হেসে হেসে বলে, শালা তোর চরিত্রে ঘাপলা আছে, আমি কালকে রুম চেঞ্জ করে নেব। মোহন মুখের উপর থেকে বালিশ সরিয়ে স্বভাব বাংলা সিনেমার মতো মিশিয়ে বলে, না, এ হতে পারি না। তুমি এমনটা করতে পারো না বাটি, তুমি চলে গেলে আমার কি হবে? এমন কথা বলো না, রাগ করো না সোনা, আসো তোমাকে চুমু খাই। মোহন ঠোঁট চোখা করে চুমু দিতে চাইল। অরুণাভ ছিটকে চড়ে যায়। বালিশ চুরি মেরে বলে, গোখা। মোহন ঝালমালে হাসিতে ফেটে পড়ে। অরুণাভ হাসল না, বিছানা থেকে ফোনটা নিয়ে কাউচিকা এলিয়ে দিল। মোহন কতক্ষণ নিজে নিজেই হাসল। বন্ধুর বিমর্ষ মুখখানি দেখে হাসি থামিয়ে বলল, আসার পর থেকে খেয়াল করেছি কেমন মনমারা হয়ে থাকিস, কারোর সাথে সেভাবে কথাও বলিস না। প্র্যাকটিসে আগের মতো জোশ ভাবটাও নেই, কি হয়েছে রে?
তেমন কিছু না, এই ছোটোখাটো ফ্যামিলি ইস্যু। মোহন দাঁতে আর কথা বাড়ালো না। পার্সোনাল বিষয়গুলো পার্সোনাল থাকাই ভালো। সে শুয়ে পড়ল। অরুণা ফোনে মত্ত হয়। বাবার নাম্বারে কল লাগাই, উদ্দেশ্য মায়ের সাথে কথা বলা। রিসিভ হতেই ডাকলো, আপু। সাড়া দিল না কেউ। অরুণাপ আবারও ডাক দিল, ও আপু, ঘুমিয়ে পড়েছো নাকি? হ্যালো হ্যালো। অরুণাপ উঠে বেলকুনিতে চলে যায়, হয়তো সিগন্যাল পাচ্ছে না। হ্যালো আপু, কিছু শুনতে পাচ্ছ না? হ্যালো। তোমার আপু যে কোথায় গেল, দাঁড়াও ডেকে দিচ্ছি। পাতার গলায় অরুণাপের হাত পা হিম হয়ে আসে। কান্নারে গলায় কুঞ্জলি পাকায়। পাতা গা হতে উষ্ণ কম্বল সরিয়ে উঠে বসল। হামি তুলে আলো জ্বলাই। পাশে তাকিয়ে দেখে প্রহর হাঁ করে ঘুমুচ্ছে। পাশের বালিশ ফাঁকা। এই মাছটাতে কোথায় হাওয়া হলো লোকটা? আম্মু। হুম। অরুণাপ কিছু কত করে ঢোক গিলে বলল, কেমন আছো? ভালো। পাতা স্বাভাবিক সুর। অরুণাপ পরবর্তী প্রশ্নের জন্য কয়েক মুহূর্ত অপেক্ষা করে, কিন্তু পাতা আনন্দমন্দ ভালো মন্দ কিছুই বলতে চাইল না। উনি বোধহয় বেলকনিতে, আমি ডেকে দিচ্ছি। থাক টেকো না, আমি তোমার সাথে কথা বলতে ফোন করেছিলাম। আমার ফোন কেন ধরছো না? কি হয়েছে? অরুণা ফুট করে উত্তেজিত হয়ে উঠল। পাতা নিরেট হয়ে বলল, তেমন কিছুই না। তাহলে কেমন কিছু? আমি এখানে আসার পর থেকে লাগাতার ফোন দিচ্ছি। প্রথমে তো রিং হয়, পরে নট রিচেবল বলে। তুমি ইচ্ছে করে করেছো, তাই না? আমি ইচ্ছে করে কেন করব? অরুণাব যতটা আবেগঘন কণ্ঠে প্রশ্ন করলো, তার চেয়ে কয়েক গুণ শান্ত সুরে পাতা তাকে প্রশ্নবিদ্ধ করল। অরুণাব কয়েক মুহূর্তের জন্য প্রেমুদ্র হয়ে দাঁড়িয়ে থাকে। সত্যি তো, ইচ্ছে করে কেন কল ইগনোর করবে, ফোন বন্ধ করে রাখবে? এর পেছনে তো যুক্তিসঙ্গত কারণ রয়েছে। অরুণাব শান্ত হয়ে গেল নিমিষেই, বলল, তাও ঠিক। পিনপত নীরবতা। পাতা ফোন কানে রেখে বালিশে মাথা রাখে। উষ্ণ কম্বলে আবারও গায়ে টেনে নেয়। তুমি কি ঘুমিয়েছিলে? পাতার চোখ লেগেছিল। অরুণাবের প্রশ্নে শকিত ভঙ্গিতে চোখ মেলে বলল, হ্যাঁ, রাত তো অনেক হয়েছে। তুমি ঘুমাওনি? ঘুম আসছে না। কেন? প্রশ্নের আশা করলেও প্রশ্ন মিলল না। অরুণাব হতাশ হলো খুব, তবে আশা ছাড়ল না। সে জোশের সাথে বলতে শুরু করলো, আম্মু, আমার বন্ধু মোহনের কথা বলেছিলাম কি তোমাকে? ও সবসময় তোমার কথা বলে, তোমার সাথে কথা বলতে চাই হরদম। মিরপুরে যেদিন খেলা হবে সেদিন কিন্তু তুমি খেলা দেখতে আসবে। ওর সাথে পরিচয় করিয়ে দেবো তোমাকে। এর আগেও করিয়েছিলাম একবার, তোমার কি মনে আছে? না। আরে ওই যে শ্যামলা করে ছেলে, মাথায় কোকড়া চুল, তুমি হাত বুলিয়েও দিয়েছিলে ওর মাথায়। ও তখন ব্লাশ করেছিল, কারো বলে বোঝা যাচ্ছিল না। অরুণাব কথা বাড়ানোর জন্য বন্ধুর আলাপন চালিয়ে যায়। তার মধ্যে বন্ধুর কীর্তিটাই বেশি। চঞ্চলা কণ্ঠে বিরামহীন বলেই চলেছে সে। পাতার চোখে অগাধ ঘুম চেয়ে আছে। অরুণাবের অস্পষ্ট শব্দমালা বিরক্তি লাগছে। আমু, জানো কি হয়েছে? ফোন রাখি, আমার খুব ঘুম পাচ্ছে। অরুণাবের কথাগুলো অসম্পূর্ণ থেমে গেল। উজ্জ্বল মুখটা আবারও ফ্যাকাশে হয়ে আসে। মন খারাপের রেশ অব্যাহত রেখে বলল, আমার উপর অনেক রাগ জমে আছে, তাই না? পাতা হাসল ক্ষীণ। আমি কারো উপরে রাগ করি না ভোর। রাগ যা আছে আমার নিজের উপরেই আছে। বারবার আশাহত হবার পরেও এতটা আশা রাখা উচিত হয়নি। ফোন রাখলাম, ঘুমাম। বিরক্তি করার জন্য সরি। অরুণাব কল কেটে দেয়। পাতা ফোন ছুড়ে উদ্দেশ্যহীন। ঘুমের করে ফোন রিসিভ করেছিল সে। ভোর কল করেছে জানলে রিসিভই করতো না। পাতা হাই তুলে চোখ বুঝে নাই। আশ্চর্যের বিষয়, একটু আগেও ঘুম চোখ মেলে রাখা দায়ী হয়েছিল, কিন্তু এখন ঘুম নেই চোখে। পাতা কতক্ষণ জোর করেই ঘুমানোর চেষ্টা করে, কিন্তু পারে না। আসমিক এক অদ্ভুত বিষণ্ণতা তাকে জাপটে ধরেছে। কম্বল সরিয়ে উঠে বসে সে। অরুণ সরকার পাশের রুমেই কার্পেটের উপরে বিছানায় বিছানো আছোয়া হয়ে বসেছে। কোমরে অব্দি সাফেদ লেপটে দিয়ে ঢাকা। কানে হেডফোন লাগিয়ে ল্যাপটপে কারোর সাথে থিম আওয়াজে কথা বলেছে। পাতার আগমনে নজর উছালো। খেয়াল করলো বউটি ভ্রুকুটির ভাঁজে জগতের বিরক্তি এসে জমিয়ে পড়েছে। ঘুম ভেঙে গিয়েছে? জবাব দিল না পাতা। পাশে এসে অন্যদিকে মুখ ফিরিয়ে রেখে গুটি গুটি মেরে শুয়ে পড়ল। অরুণের কপালে চিন্তার ভাঁজ। সে লেপটে উঠিয়ে তার পাতার গায়ে দেয়। কিছু না বলে মিনিট ২০ সময় নিয়ে কনফারেন্স শেষ করলো। পাতা তখনও চাতক পাখির মতো জেগে আছেন। অরুণ কোলে বালিশ চাপিয়ে পাতার মাথা তুলে হাতে খোপাচুরের মাঝেও আঙুলগুলো গলিয়ে ঝুঁকে আসে। বধুয়ার ললাটে স্নেহ ভরা চুমু দেয়। খেয়াল করে মানবীর চোখের কর্নিশ পেয়ে জল গড়াচ্ছে। অরুণের বুকের বাঁ পাশে চিনচিনে ব্যথার উদ্রেক হয়। সামান্য একটা বিষয় নিয়ে এতটা আপসেট হলে হয়? সামান্য বিষয়? পাতার প্রশ্নের ঢং ব্যতিক্রম। অরুণের মনে হলো এখন বড়সড় একটা ঝামেলা হবে। তাই সে স্বভাব সবল গম্ভীর ভঙ্গিতে বলল, সামান্য বিষয় নয়, কিন্তু এতটাও আপসেট হবার মতোও তো নয় পাতা পাহাড়। তোমাকে মনমরা দেখলে আমার ভালো লাগে না। তোকে সুখে হিহি হিহি করে হাসবো? হাসো। তুমি হাসলে আমার সুখ সুখ লাগে। এত হাসি আসে না বোরের বাবা। পেট আমার ফুলবে, আপনার না।
হঠাৎ হাসি পেলেও অরুণ সরকার হাসার ভুলক্রমেও করল না। এই বয়সে এসে ফুটবলের মতো পেট নিয়ে সকলের সামনে আমাকে ঘুরতে হবে, মানুষের টিটকারি কৌতুক দিয়ে শুনতে হবে। ওরও দুজনে যথেষ্ট বড় হয়েছে, এখন প্রেগনেন্ট হলে ওদের কতটা বিব্রতকর অবস্থায় পড়তে হবে। আমি বা ওদের সামনে কোন মুখে দাঁড়াবো? লোক চক্ষু লজ্জারও তো একটা কিছু আছে বোরের বাবা। আপনার না থাকুক, আমার আছে। প্রহরকে নিয়েই মাঝে মাঝে অস্বস্তিতে পড়তে হয়। আবার আরেকজন হাই হ্যালো করছে। হাসার কিছু বলিনি আমি যে দাঁত দেখাবেন। অরুণের গাম্ভীর্যে আঁকা চিকন উষ্ঠধারে হাসি পড়তে চাইলেও পাতার ঝাড়িতে অনেক কষ্টে আটকে রাখে। তবে চোখের তারাই উকিদাই হাসিটুকু লুকাতে ভুলে যায়। এই গভীর হাস্যজ্জ্বল ছোট ছোট চোখ জোড়ায় দিকে দৃষ্টি স্থির রেখে পাতা নিমিষের নীরবতাকেই বেছে নেয়। কিন্তু এই মেঘ দ্বারা চোখ দুটো নিজস্ব ভাষায় অনেক কিছু জানিয়ে দিচ্ছে। অরুণ পাতার মাথা উঁচু করে বুকে জড়িয়ে নেয়। উন্মুক্ত ঘাড়ে নাক ডুবিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলে, এখনো কনফার্ম হয়নি তাই না? সকালে চেক করো একবার, তারপর আমরা বিকেলে ডক্টরের কাছে যাব। অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি আমি। এত হেলদোল নেই। অরুণ বোঝানোর চেষ্টা করে তাকে, জন্ম মৃত্যু আল্লাহ পাকের হাতে। তিনি যদি অসময়ে কাউকে আমাদের মাঝে পাঠান, আমরা অস্বীকার করার কে? পাতা এখনো নিরুত্তর। অরুণ সরকার একেই বলে যায়। যখন বুঝলো তার বলা পিঠা হচ্ছে, তখন ফুস করে শ্বাস ফেলে চুপ থাকলো। পাতা হঠাৎ মাথা তুলে অরুণের সরকারের চোখে চোখ রেখে বলল, আপনার ছেলে ফোন করেছিল? অরুণের চওড়া কপালে তীক্ষ্ণভাজ অবুঝ ভঙ্গিতে প্রশ্ন করল, আমার ছেলে? হুম। ভোরের কথা বলছো? অরুণের কণ্ঠে বিস্ময়। অরুণ ঠোঁটের হাসি ফুটিয়ে বলল, তোমার অতি আদরের বর্ষণা হঠাৎ আমার ছেলে কি করে হয়ে গেল? পাতা হাসলো, সে আমার ছেলে না। অরুণ ভেবেই নিল সে ভুল শুনেছে। অপ্রস্তুত এসে বলল, কি বলছো? ছোটবেলায় লুকিয়ে চুপিয়ে ওর মায়ের সাথে কথা বলতো, আমি কষ্ট পেতাম, তবুও নিজেকে সান্ত্বনা দিতাম। বাচ্চা ছেলে, একটু বুঝ আসলে আর ও মুখও হবে না। আমার ধারণা ভুল ছিল। বোর এখন ওর মায়ের জন্য কাঁদে, কথা বলে, দেখা করে, অথচ আমি বোকা স্বর্গে বাস করেছিলাম। আমি তো জানতাম ওর আগে পিছিয়ে পাশে শুধু আমি আছি, ওর মা শুধু আমি। কিন্তু ভোর আবারও প্রমাণ করে দিল আমি ওর মা হতে পারিনি। পাতা প্রতিটা শব্দে অতি সঞ্চরতাই সাথে বক্ত করল। গলা কাঁপে না, চোখ চেপে জলচোখও আসে না, শুধু অধরে একটা একে স্নান হাসি। সেই হাসি অরুণ সরকারের মুখের রং উড়িয়ে নিয়ে গেল। কিছু সময় তো সেও কথা বলতে পারল না। গলায় কষ্টটা দলা পাকিয়ে শরৎ চোখে বরফ করে রেখেছে। লম্বা শ্বাস টেনে নিয়ে অরুণ সরকার নিজেকে ধাতস্থ করে বলল, ভোরটা আমার পাতা পাহাড়। ওই মহিলা চলে যাওয়ার পর ভোর খুব কাঁদত। কাঁদতে কাঁদতে মন আটকে যেত, কিছু খেত না। অনেকটা বাধ্য হয়েই ফোন করতাম। পাতা হাত তুলে থামিয়ে দেয় অরুণকে। পূর্বের মতো হিম করা কণ্ঠে বলে, এই বিষয়ে আমি কথা বলতে চাই না। যা যা খুশি করুক, আমার কিছু যায় আসে না। ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। কথা শেষ করে পাতা উঠে দাঁড়ালো। অরুণের দিকে না তাকিয়ে ঘর ছাড়তে উদ্যত হয়। দরজা অবধি গিয়ে কি মনে করে থেমে গেল। পিছু ফিরে উদাস মনে বলল, আচ্ছা, আপনিও কি ওনার কথা ভাবেন? ছেলের মতো আড়ালে অবটালে দেখা সাক্ষাৎ করেন নাকি আবার? শত হোক প্রথম ভালোবাসা, এত সহজে বলা যায় নাকি? অরুণ সরকার অনুভূতিহীন চোখে চায়। কয়েক গজ দূরে দাঁড়িয়ে থাকা পাতা ঘন পাপড়িতে আবিষ্ট ওই চোখ, ছোট ছোট চোখের ভেতরে জমা জলকণার হদিশ খুঁজে পেল কি? হয়তো না। পাতা জবাবের অপেক্ষায় না থেকে দরজা টেনে দিয়ে ঘরে চলে যায়। অরুণ ঠায় বসে, শরীরে তার এক চিমটি বল নেই। সম্পূর্ণ শরীর কি তবে প্যারালাইজড হয়ে গেল? এমন লাগছে কেন তার? আধ ঘন্টার মতো সে মূর্তির মতো বসেই রইল। বুকের ধরপড়ানি শান্ত হলেও সেই ভারী শরীর টেনে ঘর অব্দি গেল। বিছানা ফাঁকা থেকে অরুণের বুকে ব্যথা বেড়ে গেল। তার জন্য বরাদ্দ অক্সিজেন বুঝি শেষের পথে, অথচ সেই স্ত্রী সন্তানদের নিয়ে আরও কয়েক যুগ বেঁচে থাকার স্বপ্ন বুনে এসেছে। হ্যালো সায়ান। বরাট গলায় কাশির শব্দে অরুণিতার মেরুদণ্ড বরাবর শীতল ঢেউ খেলে গেল। অদ্ভুত অনুভূতি মাথা চাড়া দিয়ে গেল। এ তো সায়ানের আওয়াজ না। কি মানব? অরুণিতা ভাবল। ভাবনা ঠেলে কণ্ঠে গভীর ভাব এনে বলল, সায়ান, ইজ দ্যাট ইউ অর সামবডি এলস? ও, ইংরেজদের বংশধর। বাংলা বলতে মুখে ব্যথা লাগে তোর? অরুণিতা কয়েক সেকেন্ড সময় লাগলো বুঝতে এই গোয়া অভদ্র চরম মাত্রার বিরক্তিকর মানব কে হতে পারে। অরুণিতা তাতে দাঁত চেপে বলে, ইউ নো হোয়াট? ইয়েস, আই নো হোয়াট। WH80 এর মানে কি? মানে বলেছিলাম হোয়াট শব্দের অর্থ কি। আবার ভাববি না হোয়াট শব্দের অর্থ কি সেটা জিজ্ঞেস করেছি। তুই কি বুঝেছিস আমার কথা, নাকি আরেকবার বলবো? ওপাশে নীরবতা টের পেল সোহারা। সে গর্ববোধ করল। পিচি একটা মেয়ে কথায় কথায় ইংলিশ ছাড়ে, এটা সহ্য করা যায়? মেয়েটার ইংলিশ তাকে যেন তাচ্ছিল্য করে, চিল্লিয়ে বলে,
তুই মাধ্যমিকে ইংরেজিতে 00 পেয়েছিলি। কিরে চুপ মেরে গেলি কেন? অরুণিতা চোখ উল্টে বিরক্তি প্রকাশ করে। লোকটার মাঝে বিন্দুমাত্র ভদ্রতা পত্নী। সে দাঁত কটমট করে বলল, আপনার মতো অভদ্র অসভ্য টোটকাটা ইতর মানুষ আমি দুটো দেখিনি, কিন্তু আমি আরেকটা দেখেছি। সোহরাব চট করে উত্তর দিল। মনটা বেশ ফুরফুরে করেছে। আচ্ছা কে সে? অরুণিতা অনাগ্রহ ভরা কণ্ঠে প্রশ্ন করল। কিন্তু সোহরাব তো সোহরাবই। সে ব্যঙ্গাত্মক সুরেই বলল, তুই। অরুণিতা খুব সহজে রাগে না। সে বাবার মতোই ঠান্ডা মাথার মানুষ, কিন্তু এই মুহূর্তে মাথা ঠান্ডা রাখতে পারল না। সে অত্যন্ত ঝাঁঝালো স্বরে বলল, ইউ আর আ পেইন ইন দ্য নেক। পরবর্তী জবাব সোহরাবের ঠোঁটের আগায় এসেছিল। হাও করেছিল, কিন্তু এই মেয়ের ইংরেজি তাকে আটকে দিল। একে তো ইংরেজি তার কম বোধগম্য হয়, তার উপর ফিরিঙ্গিতের মতো ফরফর করে বলল। সোহরাব সে হালকা করে কেশে নিয়ে বলল, তোর ঘাড়ে ব্যথা তো আমি কি করব? ওষুধ খা। এক কাজ করতে পারিস, পাগলা মলম লাগিয়ে মালিশ কর, ব্যথা মিনিটের মধ্যে ছুটবে। আমার গর্দান পিঠ কোমরে ব্যথা উঠলে খাল্লিলের দিয়া মালিশ করাই। তুই বলিস তো খাল্লিল্লারে পাঠাই। অরুণিতা যেন রণমূর্তি। ধারালো বর্ষা হাতে ফোঁসফোঁস করেছে, যে কোনো সময় সোহরাব শেখের বুক এপার ওপার করে দেবে। এই লোক নিজেকে ওভার স্মার্ট ভাবে, তাকে নিয়ে মজা করছে, তাকে বজাচ্ছে। কত বড় সাহস! ইউ আর ফুল অফ বুলশিট। হু দ্য হেল ডু ইউ থিঙ্ক ইউ আর? রাগে অরুণিতার কথা জড়িয়ে আসতে সোহরাব মাথা চুলকালো। তারপর 24টা পাটি দাঁত দেখিয়ে হাসল। দুষ্টু স্বরে বলল, আংরেজিতে কইসোস মানে ঠিকই কইসোস। এই লোক নিজেকে কিভাবে তাকে বজাচ্ছে, হাসির করক বানাচ্ছে। রাগে ক্ষোভে অরুণিতার হাতের ফোনে ফিক্কে মারতে উদ্যত হয়। যখন মন উদয় হয় তখন আইফোনটা তার মামামের, তখন নিজেকে কুটিয়ে নিল। তবে ওপাশের ব্যক্তির ওপরে রাগ বিন্দুমাত্র কমল না। সোহরাব দাঁত দিয়ে আঙুলের নখ খুঁড়তে করতে বলল, কি হলো, কথা বলছিস না যে? আপনার সমস্যা কি? এবার আর ইংরেজিতে বলল না, যথেষ্ট শিক্ষা হয়েছে তার। সোহরাব মেঝে থেকে পাথরে বেতের চেয়ারে কাবু হয়ে বসেছে। জোয়াল চুলকে বলল, কষ্টকাঠিন্য। হোয়াট? অরুণিতা চাপা স্বরে চেঁচাই। সোহরাব কষ্টে দুঃখী দুঃখী ভাব মিশিয়ে বলল, দুলাভাই বিচিকলা এনেছিল, সেটা খেয়েই পেটে টাইট হয়ে আছে। আমি সোহরাব শেখ মানুষটা জুতের না, আমার পেট টাইট করেছে। আমি তার ভুঁড়ি টিলে করে দিয়েছি। সে ঘন্টা দুয়েক ধরে ওয়াশরুম দখল করে বসে আছে। এসব আমাকে কেন বলছেন? তুই তো জানতে চাইলি। অরুণিতা মাথা চক্কর দিল। এ লোকের মাথায় সমস্যা আছে, আপনা থেকে পালিয়ে আসা মানসিক রোগীও হতে পারে। সে চোখ উল্টিয়ে বলল, ইউ আর দ্য মোস্ট ডিসগাস্টিং পিপলস আই এভার মেট। সেম সেম। সোহরাব শেখ কান চৌকে বলল, গো টু হেল। আবারও সেম সেম। অরুণিতা অতিরিক্ত রাগে কান্না আসে। কান্নার স্বরে বলল, আই উইল কিল ইউ, আই উইল কিল ইউ টু সোনা। সেই রাব টেনে টেনে বলল। অরুণিতা মাথা হ্যাং হয়ে আসছে। এই লোক এত রাতে ফোন দিয়ে বিক্রমে শুরু করেছে। লজ্জা করে না আপনার? ওই ডিভাইসটা আমার মাঝে কম কম আছে। যাই হোক, তোর কথা একটা বলার জন্য ফোন দিয়েছিলাম। অরুণিতা গ্রুপ একত্রিত করল। সোহরাব নিম্ন ওষ্ঠধর কামড়ে বলল, আসলে কি একটা স্বপ্ন দেখেছি। স্বপ্ন না, আসলে স্বপ্নের ওই ঘটনাটুকু আমার সাথে এর আগেও ঘটছে। গভীর রাতে হসপিটালে একটা নবজাতকের কান্নার শব্দ। পরের দিন নবজাতককে কোলেও নিয়েছিলাম। নাদুস নাদুস মিষ্টি একটা বাচ্চা মেয়ে, কিন্তু নাকটা বোচা। অজান্তেই অরুণিতার হাত নাকে ছুঁয়ে দেখে। ফোনের ওপাশে সোহরাব শেখের গা জড়ানে হাসি ভেসে এলো। অরুণিতা তার ধানে সোহরাব শেখের বুকে বর্ষা দিয়ে ফালা ফালা ঝালাফালা করে দিয়েছে। সোহরাব শেখ মেঝেতে শুয়ে তরবাচ্ছে। যেটা বলতে ফোন দিয়েছিলাম, খরগোশ কইরে আই মিসড মাই শালাবাবু। অরুণিতা মুখ থেকে কঠিন কিছু নির্গত হতে চেয়েছে। অনেক কষ্টে নিজ লাভ সংযত করে বলল, হোয়াট ডু ইউ মিন বাই শালাবাবু? সেদিনের থাপ্পড়ের কথা বলে গিয়েছেন নাকি? সোহরাব ফুরফুরে মেজাজে বিগড়ে গেল। ভুলে যাবে? অসম্ভব। 29 বছরের জীবনে প্রথমবার থাপ্পড় পড়েছিল। এর আগে কেউ তার গায়ে হাত তোলা তো দূর, ফুলের টোকা দেবার সাহস করে ওঠেনি। পরিবারের প্রতিটি সদস্যের চোখের মনি সে। তুই আস্ত বেয়াদব। তোর মাঝে সামাজিকতাই নেই। সেম সেম। অরুণিতা ঝলমলে হাসি উপহার দিল। এখন একটু শান্তি শান্তি লাগছে। তোকে তো দেখে নেব, সোহরাব রাগি রাগি গলায় বলল। আমি মনে হয় ভয় কাঁপছি। অরুণিতার শ্লেষাযুক্ত কথাটা সোহরাবের চোয়াল চৌকায়। একটু সময় নিয়ে ভেবে বলে, সোনা বেশিবার বেরো না, ডানা দুটো কেটে দেব। সোহরাব শেখের সাথে পাঙ্গা নেওয়া জীবন ছালাপালা করে দেব এক্কেরে। এখন ফোনটা শালাবাবুকে কাছে দাও। আবার ভেবো না খরগোশকে শালাবাবু ডেকে তোমার সাথে লাইন সেট করতে চাইছি।
সোহরাব শেখের রুচি এতটাও পচে যায়নি। সারা জীবন আটার বস্তা টানতে পারবো না আমি। আমার বউটাও এলে খরগোশকেও তার ধর্মের ভাই বানিয়ে দেব, বুঝলে? ওয়েল মিস্টার কালো ভাল্লুক, সারা মিস পাপাকে ভাইয়া ডাকে। সো আমার ভাই আপনার ভাগ্নে টাইপ কিছু হয়, আমি তাকে শালাবাবু ডাকছেন। সো সিম্পল। সোহরাব কেসে উঠল, আমতা আমতা সুরে বলল, আপনার সাথে আমার সামনেই, তাছাড়াও তো ভাইদুলা ভাই ডাকেই আমাকে। সে আপনি আমার মাথা খেয়েছেন। কি বলেছিলেন ওকে? আপনার নাম দুলাভাই? আপনি একটা নমস্কার। সোহরাব তেতে উঠল, একদম ইংরেজিতে গালি দিবি না। আমি বাংলা ভার্সন শুরু করলে তোকে মিনিটে 133 বার আস্তাগফিরুল্লাহ পড়তে হবে। অরুণী তার নিম্ন ওষ্ঠধর কামড়ে হাসে। বুঝতে পারে অপরটা লোকটা ইংরেজি বুঝতে পারে না। আসমের পাথায় তার দুষ্টবুদ্ধি নড়াচড়া দিয়ে উঠল। কিছু বলার প্রস্তুত নিতে ফোনের ওপাশ থেকে মিলি চাচালো গলা শোনা গেল, বাবু তোর দুলাভাই 3 ঘন্টা ধরে ওয়াশরুমে, কত ডাকছি কোনো সারা শব্দ নাই। এখন তো আবার টেনশন হচ্ছে। তুই এত বজ্জাত কেন হলি বলতো? কাউকে একদণ্ড শান্তি দিবি না? এক্ষুনি দরজা ভেঙে তোর দুলাভাইকে বের কর। সায়রা মিসের গলা এটা, তার মানে ভদ্রলোকটা মিথ্যে বলেনি তখন। দুষ্টু বাচ্চাদেরও যে দুচক্ষে সহ্য করতে পারি না। আর এই তো বড় সার তাইলা বুইরা গাইমা ব্যাটারে কয় বাবু, ওলে কচি বাবুটা। সুর তুলে ব্যঙ্গাত্মক কণ্ঠে ভর্সনা করলো অরুণিতা। ওপাশ থেকে কিছু বলার আগে চট করে কলটা কেটে দিয়ে শয়তানি হাসে। ওদিকে সোহারাব রেগে মেগে বোম, কি বললো ওই 2 দিনের মেয়ে? আবার মুখের উপরে কলটা কেটেও দিয়েছে, আস্ত বেয়াদব। বিড়বিড় করে সোহারাব পাশে তাকাই। ভাগিনা তার গোমরা মুখ করে বসে আছে, চোখে মুখে দুঃখের ছাপ। সে ভ্যাবলাকান্তর মতো একটা হাসি দিল। অতঃপর দরজায় দরজাওয়ান বোনের দিকে তাকালো। সায়রা শেখ ঝাঁচালো গলায় বলল, বাবু। আপা, বয়টা না আমি। তো দুলাভাইকে ওয়াশরুম থেকে বের কর। আপা, একটু পর আপনা বের হয়ে আসবে, টেনশন বাদ দাও তো। ডাইনিং টেবিলের উপরে মেট্রো ট্যাবলেট রেখেছি, দুলাভাই বেরোলেই খাইয়ে দাও। সায়রা শেখ অতিষ্ঠ হয়ে ভাইয়ের দিকে তাকাই। 5 বোনের এক ভাই, অতি আদরে আদরে বাদর বনে গিয়েছে। বড়টা চালিয়ে মারে, বাদ যায় না একটা কেউ। কারো কথাই শোনে না, যা মন চাই তাই করবে। ভাববেও না এই কাজে পরিণতি কি হবে। বড়টা বাউন্ডুলের স্বভাবের। তিনি ফুস করে শ্বাস ফেলে প্রস্থান নেন। বোনের থেকে দৃষ্টি হাটিয়ে সেহরাব শেখ ভাগ্নের দিকে তাকাই। ব্রুজোরা চুকচুক করে কুচকে নিয়ে বলে, তোর আবার কি হলো? অভিমানে চোখ দুটো টলমল করে ওঠে সায়ালের। খানিকটা কর্কশ কণ্ঠে বলে, মামু তোমার হাব ভাব আমার সুবিধা ঠেকছে না। তোমাকে বলেছি, আবারও বলছি, আই লাইক অরুণিতা। আই লাইক অরুণিতা। মুখ ভাঙিয়ে বললেই সোহরাব হাসিতে ফেটে পড়ল। হাসতে হাসতেই বলল, দুনিয়ায় মেয়ের অভাব পড়েছে? তোর চয়েস খুবই জঘন্য। ওই বুচিকে দেখেছিস? আজ তো বিলে খাবে তোকে, ঢেকুর টুকুর তুলবে। তোদের একসাথে দাঁড় করালে মনে হবে মোটু আর পাতলু কি জড়ি। মামু! শায়ন রাগে চেঁচিয়ে উঠল, সাথে সাথে ঠাস করে চর পড়ল গালে। সে কাঁদো কাঁদো মুখে তাকায় মামার দিকে। সোহরাব দাঁতকপাটি দেখিয়ে ক্লোজ আপ হাসি দিল, বলল, আস্তে ভাগ্নে আস্তে। আপা আসলে তোর পাছায় চামড়া থাকবে না। আপা কিন্তু খুব চালাক। তুই যে ওই বুচিটার প্রতি আকর্ষিত তা আপা অলরেডি বুঝে গিয়েছে। কি বলো? শায়ন কালে হাত রেখে বিস্ময় প্রকাশ করে। সোহরাব ভাগ্নের কোলে পা তুলে দিল। শায়ন মুখটা ভোতা করে পা টিপতে শুরু করেছে। সোহরাব গালে হাত চেপে ভাবুক স্বরে বলল, ভাগ্নে ওই বুচি মেয়েটা সুবিধার না। পা থেকে মাথা অব্দি অহংকারে ঠুসে ঠুসে ভরা। তখনই খেয়ে নিজেকে ফুটবল বানাচ্ছে। তাছাড়াও দেখতে আহামরি কিছুই না। আমার পছন্দ হয়নি। মামু, তোমার পছন্দ অপছন্দ জানতে চাইনি। আমার পছন্দ হয়েছে, ব্যাস, ওইটাই তোমার বৌমা হবে। শায়ন পা টেপা বন্ধ করে নিজ মনোভাবে দরবেশে পেশ করল। সোহরাব কটমট করে তাকিয়ে আবারও গালে ঠাস করে চর মেরে দিল। শায়ন গালে হাত থেকে ফোঁস করে বলল, মামু কথায় কথায় মারো কেন? তোর জাত পরন চেহারা দেখলেই আমার হাত নিষ্পেষ করে। হুমুন্দির বাচ্চা, মেয়ে হওয়ার ঘোষণা দিয়ে ছেলে হয়ে কেন জন্মিয়েছিস? তোর জন্য আমার 1 ভরি স্বর্ণ মানুষের মেয়েকে দিয়ে দিতে হয়েছে। বাজারে এখন 1 ভরি স্বর্ণের দাম জানিস? সোহরাব বলতে বলতে আবারও ভাগ্নের মাথায় চর মারে। শায়নের মাথা টলে বিরক্তি সুরে বলে, মামু সেজন্যই তো বলছি অরুণিতার সাথে আমার লাইন সেট করে দাও। অরুণিতা আমাদের বাড়ির বউ হয়ে আসলে ওই 1 ভরি তো আসবেই, সাথে পুরো সরকার জুয়েলার ফ্যাশন হাউস। মাম্মা চলে না বলো? সোহরাব চোখ বড় বড় করে ভাগ্নের দিকে তাকাই। মনে মনে কতক্ষণে ভাগ্নের বুদ্ধির প্রশংসা করে। তারপর কুটির হেসে বলল, ভাগ্নে রে, তোর বুদ্ধির তারিফ করতে হয়। 1 ভরি স্বর্ণ ফিরিয়ে আনার জন্য হলেও ওই অহংকারী মেয়েকে শেখ বাড়ির বউ বানাতে হবে। শেখ না, মন্ডল বাড়ির বউ। শায়ন সূর্যে দিল। সোহরাব হেয়ালের সুরে বলল, বউ হবে এটা কনফার্ম তো। শেখ নাকি মন্ডল এটা নিয়ে তোকে ভাবতে হবে না ভাগ্নে। শায়ন খুশিতে গদগদ হয়ে মামার পা টিপে
মামু যখন বলেছে তাহলে অরুণিতা সরকার তাদের বাড়ি বউ হবেই হবে, সে উৎফুল্ল হয়ে বলল, মামু তাহলে আম্মুকে বলে অরুণিতার ফ্যামিলিকে রাজি করাও না। সোহরাব রেগেমেগে আগুন, ভাগ্নের পিঠে এলোপাতাড়ি হাত চালিয়ে বলল, বগলে পাল কথায় নেই, আর উনি আসছে বিয়ে করতে। মামু, বিয়ের কথা থোড়াই বলতে বলেছি, অরুণিতা যেন ময়নাবাবুর বিয়েতে যেতে পারে, সেই জন্য আম্মুকে বলে সরকার ফ্যামিলিকে রাজি করার কথা বলেছি। সোহরাব শান্ত হলো, এককাল হেসে বলল, ও তাই বল, রাজি করাবে? আমাকে তো জানিসই ভাগ্নে, নানুকে আমি মানিয়ে নিব, শুধুমাত্র অরুকে নানি বাড়ি নেওয়ার জন্য আমি আমার সমস্ত ফ্রেন্ড সার্কেলকে ময়নাবাবুর বিয়েতে ইনভাইট করেছি। এখন ওরই যদি না চাই তাহলে আমি কচু গাছের সাথে ফাঁস দেব। সোহরাব শেখ ভাগ্নের কাজ চাপড়ে দিল, ঠোঁটের ওপরে সদ্য উকি দেওয়া গোফের দিকে তাকিয়ে ফোঁস করে শ্বাস ফেলল। বয়স কত ওর? 13 পেরিয়ে 14তে পা দেবে। এই বয়সে সে আপার পেছনে 5 টাকার জন্য কানো কানো করতো, আর এরা গার্লফ্রেন্ড বানাতে উদ্গ্রীব। অরুণিতার অধর কোণের মধ্যে এক চিলতে হাসি এখনো বিরাজমান, ফুলকালের দুই পাশে টল পড়েছে, কাজ সমান চুলগুলো এলোমেলো করে অরুণিতা আনন্দ প্রকাশ করে। তবে পিছু ফিরতেই ঘন পল্লব বিশিষ্ট চোখটা ছোট ছোট চোখ দুটো বৃত্তাকার হয়ে আসে। খুব দ্রুত নিজেকে স্বাভাবিক পর্যায়ে ফিরিয়ে এনে বলে, হোয়াট আর ইউ লুকিং লাইক দ্যাট? ডিড ইউ গাইজ সি আ গোস্ট অর সামথিং? ইজ ইট স্ট্যান্ডিং বিহাইন্ড মি? ইয়েস, ইট স্ট্যান্ডিং বিহাইন্ড ইউ। রূপক সরকার ফিসফিসে জবাব দিল। অরুণিতা তাকে অনুসরণ করে ফিসফিস করে বলল, শুড আই টার্ন আন্ডারাউন্ড? ইজ দ্যাট গোস্ট রিয়েলি দ্যাট স্কেয়ারলি? ইয়েস, নট, বাট নট মোর দ্যান ইউ। রূপক পূর্বের মতোই বলল। অরুণিতা চোখ চোখাচ করে বিরক্তিকর শ্বাস ফেলল। রূপক হেসে বলল, কি ছিল, বয়ফ্রেন্ড নাকি? অরুণিতা মুখটা গম্ভীর বানালো। বড় বোন আনিকা। আর নয়নের দিকে এক পল তাকিয়ে জবাবে বলল, ব্রো, ডোন্ট টক রাবিশ, হি ইজ মাই ক্লাসমেট। ক্লাসমেট? আই সি, ফ্রেন্ড না হলে হয়? এত রাতে কল করার মানে বুঝতাম, ক্লাসমেট তো এত রাতে ফোন দিলে ব্যাপারটা কিন্তু ফিশিং ফিশিং। আনিকা ভুরু নাচিয়ে দুষ্ট হাসে, এগিয়ে এসে বাহু ধরে বলে, আরে ভয় পাচ্ছিস কেন, বল না অরু, আমরা কাউকে বলবো না, আর না বললে আমাকে বলে দিব তোমার মেয়ে রাতে চুপি 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 বয়ফ্রেন্ডের সাথে কথা বলে, তখন আমার তোকে ঝাঁটা পেটা করবে। রূপকের কথায় অরুণিতা কপালে একরাশ বিরক্তিভাব ফুটিয়ে বলল, বয়ফ্রেন্ড নামক ফালতু জিনিস অরুণিতা সরকারি জীবনে না ছিল না থাকবে। কথাটা মাথায় গেঁথে রাখো সবাই। সায়রা মিসের ছেলে শাহান ছিল। ব্রো, তুমি চেনো না ওকে? রূপক মাথা নাড়ল। আনিকা হতাশ বদনে বোনের কাজ জড়িয়ে সান্ত্বনা দিল, অরু, তোকে আগাগোড়ায় চিনি আমরা, পুরোই রসকসেন, তোর দ্বারা প্রেম প্রীতি হবে না আমরা শিওর, একটু মজা করছিলাম আর কি। আচ্ছা চল মুভিটা শেষ করি। চল চল চল, আমার বাপে চলে আসলে এক কথা লেকচার শোনাবে। রূপক হই হই করে ঘরে গিয়ে ল্যাপটপের সামনে বসে মুভি চালু করে। আনিকা অরুণিতা এসে পাশে বসে, পপকর্নের বাটি কোলে বসিয়ে হা করে সিনেমা উপভোগ করে। নয়ন এখনো বেলকনি দরজায় দাঁড়িয়ে, ক্লান্তি ভরা চোখে দুটো অরুণিতার মুখে পানে আটকে। সিনেমার নীলচে আলোয় ফর্সা মুখটা ঝলঝল করেছে, কপালে ঈষৎ ভাঁজ, বোতা নাকের পাটা ফুলেছে, আবারও চুপসে যাচ্ছে। ঘন পাপড়ির অবটালে গভীর ওই চোখ দুটো বড় তেজস্বী। নয়ন স্মিথ হাসল। শায়ন এত রাতেও ফোন কেন করেছিল? শায়ন যে ওর প্রতি দুর্বল তা পুরো ক্লাস জানে। কানাঘষে শোনা যায় একটু আধটু, কিন্তু ওর দিক থেকে পজিটিভ সাইন পাওয়া যায়নি। কিন্তু আজ হঠাৎ মনে সন্দেহ জাগলো, অনু শায়নের প্রতি টান রাখে হয়তো। বুক চিরে হাহাকার বেরিয়ে আসে নয়নের। নয়ন ভাইয়া, ওখানে দাঁড়িয়ে আছো কেন? মুভি শেষ হলো যে। অরুণিতার ডাকে নয়ন এগিয়ে এসে তার পাশে বসলো। অরুণিতার কোলে থাকা পপকর্নের পোল থেকে পপকর্ন নেওয়ার সময় ইচ্ছাকৃত হাত দিয়ে পেলো ভাতখানা ছুঁয়ে দেয়। অরুণিতা নয়নের দিকে তাকিয়ে পুরো নাচিয়ে বলল, কিছু বলবে? না, ভুলে লেগেছে। নয়ন তোতলালো। অরুণিতা ততক্ষণে তাকিয়ে দেখলো তাকিয়ে, তারপর চোখ সরিয়ে ল্যাপটপে চলমান হরর মুভিতে ডুবে গেল। নয়ন হাঁপ ছেড়ে বাঁচল। অরুণিতার ছোঁয়া লাগা হাতটা সবার অলক্ষ্যে ঠোঁটের আগায় চেপে চুমু খেলো। নিমিষে তার সারা শরীর কাটা দিয়ে উঠল, মনে হলো অরুণিতাকেই চুমু খেলো। কিছু শব্দে ঢোক গিলে উপরওয়ালার কাছে মনে মনে এই দোয়া করলো যা সে প্রতি প্রার্থনাই করে, ইয়া খোদা, তুমি অরুণিতাকে আমার করে দাও। মাথায় লম্বা বেনুনি নয়নতারা ফুল একটা একটা করে গেঁথে দেয় আনিকা। টকটকে অধরে নৃত্যে ধ্বনিত গুনগুন সুর পুরো ঘরময় ঘুরে বেড়ায়। তখনই ধরম করে দরজা খুলে ভেতরে ঢুকে রূপী। মেয়ের দিকে এগিয়ে এসে বলে, কোথায় যাওয়া হচ্ছে শুনি? কোথায় আবার? মিরপুর যাচ্ছি। আজ মিরপুর স্টেডিয়ামে তোমার আদরের ভাতিজা খেলবে তো? আনিকা বলে মিষ্টি করে হাসলো। ঘুরে ফিরে নিজেকে প্রদর্শন করিয়ে বলল, আমু দেখো, বলো তো আমাকে কেমন দেখাচ্ছে? সুন্দর না লাগলেও সুন্দর বলবে কিন্তু। আনিকা নিজের ভালো তো পাগলেও বোঝে। তুমি কেন বুঝতে চাইছো না? তোমার জীবনটা আমি ফুলে ফুলে সাজাতে চাইছি, কিন্তু তোমার ঝোঁক কাটার দিকে ওই ছেলের কোনো ভবিষ্যৎ আছে কি? কেলে তুলে
কত কামাবে ও? চাচুর কি ঘুমাচ্ছে? মেয়ের জবাবে নাখোশ হলো রুবি। তপ্ত শ্বাস ফেলে বলল, সেটা ওর বাপের, ওর না আনিকা। নিজের যোগ্যতায় সবটুকু কতটুকু করেছে ও? সবে 20 বছর, যোগ্যতা আছে কিনা তার প্রমাণের সময়টুকু অন্তত দিতেই পারো। খেলাধুলায় সেরকম নাম ডাক নেই। ন্যাশনাল টিমে আদৌ টিকবে? আমার অন্তত মনে হয় না। ওর চেয়ে অবিকল ট্যালেন্টেড ক্রিকেটার হা করে চেয়ে আছে। পড়াশোনাতেও ভালো না, কি করে খাবে? বাপের টাকায় ফুটানি দেখানো ছাড়া পথ আছে কি? আনিকার কপালে বিরক্তির রেখা। সে পার্সে প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে রাখতে বলল, আমু প্লিজ মুড নষ্ট করো না। তোমার রোজকার ঘ্যান ঘ্যান আমার বিরক্ত লাগে। আমার তো এক্ষুনি বিয়ে করছি না, তাই না? বোর আগে সেটেল হোক, আমিও পড়াশোনা শেষ করি। রুবি শক্ত চোখে মেয়েকে শাসায়। আনিকা তাও উপেক্ষা করে পার্স হাতে ফোনটা হাতে নিয়ে বেরিয়ে যায় ঘর থেকে। নিচতলায় আসতেই অরুণিতা রূপক নয়নকে চোখে পড়ে। সবাই রেডি হয়ে তারই অপেক্ষায় প্রহর গুনছে। সে মুচকি এসে বলল, টুটুল আসার কথা আসেনি? এসেছে তো, সাথে ওর আরেক ফ্রেন্ডকেও এনেছে। বাইরে পুকুর পাড়ে দাঁড়িয়ে আছে। ও রূপক ফোনে গেম খেলতে খেলতে জবাব দিল। তার কথায় আনিকা ভাবুক সুরে বলল, আরেক ফ্রেন্ড নাম কি? পত্রলেখা পাঠান। অদ্ভুত নাম। যাই হোক, ফ্রেন্ড নাকি গার্লফ্রেন্ড? ফ্রেন্ডই তো বললো, গার্লফ্রেন্ডও হতে পারে। সিনিয়র আপুটা বেশ সুন্দরী। আমি আবারও ক্রাশ খেয়েছি আপু। আনিকার চাহনি সূক্ষ্ম হলো। টুটুলের ফ্রেন্ড মানে বোরেরও ফ্রেন্ড হবে। বোরের সব ফ্রেন্ডসদেরই সে চেনে। তাদের মধ্যে পত্রলেখা পাঠানের নাম তো কখনো শোনেনি। কে এই সুন্দরী পত্রলেখা পাঠান?